ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি সিকেইচ নেটওয়ার্ক থেকে। আমাদের সাথে আজকে আমাদের সাথে আছেন এম শাব্বির আলী ভাই, আপনারা ওনাকে সবাই চিনেন। হি ইজ one of the most respected and at the same time seasoned HR professional in our country. Currently, Shabbir Bhai is a director, Group HR, City Group. এবং ওনার আরো একটা পরিচয় আছে, হি ইজ দ্য প্রেসিডেন্ট এট এইচআর ক্লাব বাংলাদেশের একমাত্র এইচআর ক্লাব, হিউম্যান রিসোর্সেস ক্লাব অ্যাসোসিয়েশন ও সংগঠন বলতে পারেন, ফর দি এইচআর পার্সোনাল ফর এন্টায়ার ইন্ডাস্ট্রি। সো হি ইজ দি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ এইচআর ক্লাব বাংলাদেশ। Shabbir Bhai also, he is the ex executive director, Group HR at DBL Group. এছাড়া উনি কাজ করেছেন অ্যাজ এ ফর্মার জেনারেল ম্যানেজার ইন সান্টোস, in AB Bank, vice president, and also at Eketel, I think in the era of Eketel, right, as AGM. So he is having loads of experience, tons of experience. I think, how many years, Shabbir Bhai? 30 years? 30 years plus. 30 years plus. So that's why I say there are few HR professionals in our industry like Shabbir Bhai. In overall, like the way he presents, his humbleness, his initiatives, his knowledge, his supporting ideas, and everything. So he is highly regarded, to me at least. So please help me to welcome into our program Shabbir Bhai. আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে। Thank you very much, Kamrul Bhai. I'm really glad that এত enthusiastic এবং inquisitive একটা প্যানেল অফ আপনার যারা পার্টিসিপেন্ট আছে তাদের সামনে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাকে। এবং আমার মনে হয় যে আমরা আজকে যে সময়টা কাটাবো, I hope that this will be very interesting session because we will also learn from our participants. শাবির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সম্পর্কে জানেন, আসলে আমরা দুইটা সেগমেন্টে কাজ করি। আমাদের একটা সেগমেন্ট ফর আওয়ার স্টুডেন্ট ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আমরা যেটা নাম দিয়েছি নেক্সট জেন লিডার। আপনি জেনে খুশি হবেন, এই মুহূর্তে আমাদের সাথে 6,500 প্লাস স্টুডেন্ট, তারা আমাদের সাথে অনলাইনে ফ্রি অফ কস্টে তারা সফট স্কিল শিখছে। 147 আওয়ার্স এজ এ প্যাকেজ প্রোভাইডেড বাই ওয়াধনী ফাউন্ডেশন। সো সারা বাংলাদেশ থেকে 150-এর উপর ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে 6,500 স্টুডেন্ট তারা অলরেডি শিখছে। 235টা ব্যাচ এখন আমাদের চলছে এই মুহূর্তে। সো আমাদের উদ্দেশ্য হলো যে আসলে এদেরকে ডেভেলপ করা অ্যাজ এ ফিউচার লিডার, কারণ আমরা বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন, জানেন, they are the future because they are coming to the next corporate industry, business, in the policy and everything. So আপনাকে বিশেষ করে আমি সেখানে চেয়েছি যে আপনি যেন তাদের জন্য কিছু বলেন, তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে ফর দ্য ফিউচার। যেহেতু আপনি একটা বড় গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর এইচআর এবং আপনার বিশদ এক্সপেরিয়েন্স আছে সো মানব সম্পদ ব্যবস্থাপনায়, সেই আঙ্গিকে আপনি যদি কিছু বলেন আমাদের সবার উদ্দেশ্যে। Thank you very much, Kamrul Bhai. প্রথমত আমি really amazed to hear that such a big pool of participants are attending your Kamrul Hasan Network এর এই career drive যেটা আপনারা ইনিশিয়েট করেছেন। আমার মনে হয় বাংলাদেশে so far this is the largest platform that you are leading now. এবং আমার সাথে আপনার যতবার কথা হয়েছে এটা নিয়ে, আমি নিজেও এটার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং আমার মনে হয় যে you have taken a right drive যেটা বাংলাদেশের কেরিয়ার প্রফেশনালদের জন্য, আমার মনে হয় যারা কেরিয়ার সিকার, যারা কেরিয়ার স্টার্ট করবে তাদের জন্য এটা একটা রাইট প্ল্যাটফর্ম এবং ঠিক রাইট টাইমে ইউ হ্যাভ ইনিশিয়েটেড। এবং আমি ধন্যবাদ জানাই যারা এর সাথে সম্পৃক্ত আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা একটা প্রপার প্ল্যাটফর্মের সাথে ইউ আর কানেক্টেড অ্যান্ড প্লিজ ট্রাই টু ইউটিলাইজ দিস অপরচুনিটি, দিস ইউনিক অপরচুনিটি। কেরিয়ার নিয়ে বা একাধিকবার বিভিন্ন ফোরামে কথা বলার সুযোগ হয়েছে, বাট কামরুল ভাইয়ের সাথে আমার যতবার কথা হয়েছে এবং আপনাদের এই যে ড্রাইভ, এই ইনিশিয়েটিভের সাথে থাকতে পেরে আমি নিজেও খুবই আনন্দিত। এবং আমি মনে করি যে এই কেরিয়ার নিয়ে যে চিন্তা ভাবনা আপনারা যে পর্যায় থেকে শুরু করেছেন, যে পার্টিসিপেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং শুরু করেছেন। আমি বলবো যে কোনো ভালো কাজের শুরুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এন্ড ইউ হ্যাভ অলরেডি ডান দ্যাট। এবং আমার মনে হয় যে বি উইথ দি নেটওয়ার্ক, এবং কামরুল হাসান ভাই, হি উইল গাইড ইউ রাইটলি। So I believe that we will all together we will make some result. Absolutely. আমাদের যারা আছে আজকে ফিউচার লিডার, যারা নেক্সট জেন লিডার
from across the nation. Everybody has a concern. What is going to happen next? How they could prepare themselves, what kind of job they would get and how best they could prepare. আমরা তো বলি যে আসলে পাঠ্যপুস্তকের বাইরে we need to now prepare ourselves. We need to now focus on developing our skill sets. So from your last 30 years of experience and leading one of the largest conglomerate in Bangladesh, the City Group, as a director HR. So you have thousands of employees, thousands and thousands of employees, and you lead an organization called HR Club as well, where thousands of HR professionals are there. So looking into this human resources horizon, what would you want to say to the students for their own development, what they should know, what they should learn from the university to face the challenges and to come to the corporate where you are recruiting thousands? Great, thank you very much. A very, very good question. And what I consider, I mean, from the perspective of the students, I would say that আপনারা সবাই যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো স্পেসিফিক সাবজেক্ট কিন্তু নেই যে যেই সাবজেক্ট পড়লে আপনি জানবেন যে কিভাবে আপনি কর্পোরেটে কিংবা যে কোনো কোম্পানিতে গিয়ে চাকরি পাবেন। সুতরাং আমি ডিমান্ড সাইডে আছি, আপনারা সবাই সাপ্লাই সাইডে আছেন। আমি ডিমান্ড সাইডের সিক্রেট গুলো আজকে আপনাদেরকে বলবো। আমার মনে হয় যে সিক্রেট গুলো জানলে আপনারা, যেহেতু সাপ্লাই সাইডে আছেন, হিউজ সাপ্লাই আমাদের আছে, বাট এই সাপ্লাইয়ের ভিতরে how can you make or convert yourself into a potential material or a potential candidate, সেই সুবিধাগুলো যাতে হয়। আমি প্রথমত বলবো যে আপনারা যেভাবে লেখাপড়া করছেন, যার যে ধরনের মেজর কনসেন্ট্রেশন নিয়ে সেখানে লেখাপড়া করার সময় স্টুডেন্ট লাইফ থেকে যেটা ভেতরে আসতে হবে সেটা হচ্ছে you have to convert yourself as a T-shaped personnel. T-shaped personnel বলতে আমি বোঝাতে চাচ্ছি, এটা একটা মেটাফোর। T-shaped এর মানে হচ্ছে ভার্টিক্যাল এক্সেসটা, টির ভার্টিক্যাল এক্সেসকে আমরা যদি বলি যে আপনার ডিপ নলেজ ইন ইওর ওন এরিয়া অফ ডিসিপ্লিন, যে এই ডিসিপ্লিনে আপনি লেখাপড়া করছেন, নিঃসন্দেহে সেখানে আপনাকে ভালো করতে হবে। বাট এট দি সেম টাইম এই পড়ালেখার পাশাপাশি আপনার টির যে হরিজন্টাল এক্সিস আছে, সেই এক্সিসটাকে আমি যদি ইমাজিন করি যে বাউন্ডারি ক্রসিং কম্পিটেন্সিস। বাউন্ডারি ক্রসিং কম্পিটেন্সিস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যেখানে আরো কিছু গুণাবলী আমাকে অবশ্যই অর্জন করতে হবে, এবং সেগুলো স্টুডেন্ট লাইফ থেকে সেই ড্রাইভটা দিতে হবে। সেগুলো কমিউনিকেশনের উপরে হতে পারে, সেগুলো আপনার হতে পারে লিডারশিপের উপরে, যে ছোট ছোট টিম বিল্ডিং এক্সারসাইজের উপরে হতে পারে, সেগুলো আপনার বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন স্কিলের উপরে হতে পারে, সেটা আপনার টেকনোলজি স্কিলের উপরে হতে পারে। সুতরাং যার যেখানে ইন্টারেস্ট, প্রথম কথা হলো যে আমার ইন্টারেস্টটা কোথায়। আমি একটা সাবজেক্টে লেখাপড়া করছি, আমার অন্যান্য কোন জায়গায় ইন্টারেস্ট আছে, যে জায়গায় ইন্টারেস্ট আছে আমি সেই জায়গাগুলোতে, যেগুলো ইন্ডাস্ট্রিতে আগামী দিনে কাজে লাগবে, সেখানে এখন থেকে কনসেন্ট্রেট করতে হবে। সেটা হতে পারে যে আমার টেক সেভিনেস, আমি খুব টেকনোলজি ফোকাস কাজগুলো করতে ভালো লাগে, ফাইন, you start in getting involve yourself into a tech savvy বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, কোর্স আছে, সে সমস্ত কোর্সে ইনভলভ হন। একটা জিনিস আপনারা সবাই জানেন যে মাইক্রোসফট এক্সেল খুব কমন একটা প্ল্যাটফর্ম মাইক্রোসফটের, কিন্তু চাকরিতে এখন একটা খুব এসেনশিয়াল একটা পার্ট হচ্ছে আপনি যেই চাকরিতেই যান না কেন, let it be marketing, let it be HR, let it be finance, let it be customer care, anywhere you go you need to know Microsoft Excel. Microsoft Excel এটা একটা খুবই কমন একটা ব্যাপার, এবং এখানে কিন্তু শুধু জানলেই হবে না আমি এক্সেল অপারেট করতে পারি, ইউ নিড টু নো হাউ টু প্লে উইথ এক্সেল, যেটা খুবই একটা ডিমান্ডিং এখন একটা বিষয়, যেটা আমরা খুঁজে থাকি। আমরা জিজ্ঞেস করি হাউ ডু ইউ রেট ইউরসেলফ অন আ 10-point স্কেল ইন মাইক্রোসফট এক্সেল। সো অনেকেই মাইক্রোসফট এক্সেল হ্যাঁ আমি পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি 10-এর মধ্যে 5 রেট করছি, 10-এর ভিতরে 4 রেট করছি, বাট এক্সেল নিয়ে অনেক কিছু করার আছে, বিকজ দিস এক্সেল এটা অর্গানাইজেশনে যে ইআরপি প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড। সুতরাং টেকনোলজি স্কিলটা প্রথমেই অ্যাকোয়ার করতে হবে, তারপরে আসতে হবে যে আমার যেটা বলছিলাম যে কমিউনিকেশন স্কিল, এই কমিউনিকেশন স্কিলটা আমরা অনেক শুনছি, কিন্তু এটার জন্য আসলে আমরা রাইট ড্রাইভ দিতে পারছি। আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন প্ল্যাটফর্মে গেলে আমি আমার কমিউনিকেশন স্কিলকে এনহান্স করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো। দেয়ার আর লট অফ প্ল্যাটফর্মস, হ্যাঁ আপনারা সবাই জানেন। সো এটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা। তারপরে আসছে আপনার আমরা যেটা বলেছি যে আপনার লার্নিং স্কিল, আপনার সেলফ ম্যানেজমেন্ট স্কিল। সেলফ ম্যানেজমেন্ট স্কিলের কথা যদি বলি, আপনি গুগলে সার্চ করলে আজকাল দেখবেন যে অনেক কিছু, অনেক প্ল্যাটফর্ম আছে সেলফ ম্যানেজমেন্ট স্কিল ইমপ্রুভ করার জন্য। আমি কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারি, ইউ ক্যান অ্যাসেস ইয়োরসেলফ।
And you can also get yourself involved in some sort of teamwork skill. ছোট ছোট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোর্স ওয়ার্কশপ করিয়ে থাকে টিম ওয়ার্কের উপরে, সেগুলোতে ইনভলভ হতে হবে। এবং আপনি যে মুহূর্তে পাশ করে বের হবেন ইউনিভার্সিটি থেকে, সাথে সাথে যদি আপনার কমিউনিকেশন স্কিল, আপনার টিম ওয়ার্ক স্কিল, আপনার লার্নিং স্কিল, আপনার সেলফ ম্যানেজমেন্ট স্কিল, টেকনোলজি স্কিল যেটার কথা বলছিলাম, এই জিনিসগুলো যদি প্যারালেলি if you can acquire some expertise, you can claim that I'm ready for the job market. Absolutely. So আপনি বলছিলেন কমিউনিকেশন এর নিডের কথা বলছিলেন, আপনি বলছিলেন যে এক্সেল ক্যাপাসিটি বিল্ডিং, এছাড়াও হোয়াট আর দি আদার স্কিল সেট? আমরা সবাই বলছি কমিউনিকেশন স্কিল, একটু যদি আপনি কাইন্ডলি আরেকটু বলেন যে আসলে হোয়াট আর দি এরিয়াস grossly you are looking forward when you interview a candidate, like speaking, or maybe the CV preparation, or how he gets into the room as well. So overall communication এর পার্ট তো আমরা সবকিছুই ধরি, স্পিকিং থেকে শুরু করে how I'm entering into my body language থেকে শুরু করে। তো আপনারা বেসিক্যালি কোন জিনিসের ভিতরে ওভারঅল ফোকাস করে একটা ক্যান্ডিডেটকে অ্যাসেস করার চেষ্টা করেন? দেন ইউ সে ওকে ইউ আর গুড এট কমিউনিকেশন, you have the potential. ওয়েল, খুব সিম্পল জিনিস। কমিউনিকেশন বললেই যে সেটা ইংরেজি হবে সেটা না। কমিউনিকেশন বললে হাউ ইউ রিপ্রেজেন্ট ইয়োরসেলফ। আপনি প্রথমত আপনাকে জানতে হবে, আমরা সবাই কম বেশি ইংরেজি যে উপরে আমরা লেখাপড়া করে এসেছি, যেহেতু এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, সেজন্য আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। যখনই আমাদেরকে বলা হয় যে could you please introduce yourself in an interview, just imagine, ওই সময় যেটা হয় ঠিক ওই মুহূর্তে আমি বাংলাতে যত সহজে বলতে পারবো, হয়তো ইংরেজিতে বলাটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার হয়ে যেতে পারে। সুতরাং নিজেকে নিয়ে একটু ভাবতে হবে যে আমার আসলে স্ট্রেংথ উইকনেস নিয়ে আমি কি ক্যান আই রাইট সামথিং, ক্যান আই প্র্যাকটিস, আমাকে প্র্যাকটিস করতে হবে যে আমার স্ট্রেংথ উইকনেস আমি কিভাবে সেল করব, সেই জিনিসটা কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এটা প্র্যাকটিস করলে পরেই কিন্তু খুব সহজ ব্যাপার, খুব কঠিন কিছু না। প্রথমত নিজেকে বুঝতে পারা এবং নিজেকে এক্সপ্রেস করা, দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার পাবলিক স্পিকিং। যে কোনো একটা বিষয়ের উপরে কথা বলতে দিলে, যে কোনো একটা টপিকসের উপরে কথা বলতে গেলে আমাদের যেটা হয়, আমাদের দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ক্যান্ডিডেটদের দেখি যে তারা ঠিক কমফোর্ট ফিল করছে না যে আমি ইংরেজিতে বলবো, কিভাবে গুছিয়ে বলবো। সুতরাং এই পাবলিক স্পিকিং এর যে স্কিল, যেটা এই স্কিলটাও কিন্তু অ্যাকোয়ার করতে হবে। এটা প্র্যাকটিসের মাধ্যমে আসে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে এটা আসবে। তারপরে আসবে কি, তারপরে আসছে যে আপনি যখন একটা গ্রুপে কথা বলছেন, গ্রুপে কথা বলার সময়, then how when you are facing an interview, how you are interacting with the interviewer, how you are looking at the interviewer, and how you are accepting the question and how you are responding the question, how you are while replying the question, to whom you are looking and how you are looking. All these are very important in communication aspect. এই জিনিসগুলো very basic জিনিস যেগুলো আমরা আশা করি। এরপরে আপনার যেটা দেখা যায় যে আপনার সাধারণত যে খুব একটু ইনডেপথ ইন্টারভিউ গুলোতে দেখা যায় যে ছোট ছোট কেস দেওয়া হয়। আপনার বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট সেন্টার হয়, যে সমস্ত অর্গানাইজেশন গুলোতে অ্যাসেসমেন্ট সেন্টারে ছোট ছোট কেস থাকে, এবং এই সমস্ত কম্প্রিহেনশন গুলো পড়তে পারা এবং বুঝতে পারা অ্যাটলিস্ট মিনিমাম, এবং বুঝে সেটা অনুযায়ী অ্যান্সার করা, এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে দেখা যায় যে ক্যান্ডিডেটদের দেখেছি যে একটা শর্টকামিং থাকে, তারা বুঝতে পারছে না কি লেখা আছে, কম্প্রিহেনশনকে রিড করা এবং সেটার কোশ্চেন নিয়ে সেটাকে রাইটলি অ্যান্সার করা রাইট টাইমের ভেতরে। এই ক্ষেত্রেও দেখা যায় যে আমরা দেখি যে সমস্যা ফেস করে স্টুডেন্টরা। সো দিস আর দি ভেরি কমন ক্যান্ডিডেটদের যে সমস্যাগুলো আমরা দেখি সাধারণত ইন্টারভিউর সময়। Absolutely fantastic. So let's say I am a student, so I got through the interview board, so then I am into the regular job. So then what would you see me? What kind of skill sets? আমরা অনেক সময় বলি যে yes, in today's world you need to have the problem solving skills, the critical thinking abilities. So what would you say so that our student can get ready from now on? Good question. So once you are on board in a job, what is needed, most importantly, what we look for, that continuously you have to improve your skills, knowledge, attitude, and competence. All these four are very important areas. So what are the skills that you need to upgrade and update always? Those skills are your, you can say your, I was talking that your self-management skills কথা আমি বলছিলাম, আপনার প্রেজেন্টেশন স্কিলের কথা বলছিলাম, আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা এখন জব প্লেসে খুব ইম্পর্টেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিছুটা লেখাপড়া আপনাকে করতে হবে।
আপনার বস কি ধরনের ইমোশন পজেস করছে এবং হোয়াট সর্ট অফ ইমোশন ইউ আর পজেসিং। সো ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে যদি নিজেকে অ্যাসেস করা যায় যে হাউ ডু আই এক্সপ্রেস মাই ইমোশন, এবং আমার বস একটা খুব টেন্সড একটা সিচুয়েশনে ওনার ইমোশন কি ধরনের, সো ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমি বুঝি উনি কি বলতে চাচ্ছে, ওনার ইমোশন কেমন আমি রিড করতে পারি, এট দি সেম টাইম আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন অলসো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসছে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, আর একটা যেটা বললাম যে চাকরিতে অনবোর্ড হওয়ার পরেই বিজনেসের কতগুলো, সেটা এইচআর হোক, ফাইন্যান্স হোক, আইটি হোক, কিংবা যে কোনো ফাংশনে হোক, বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারা কিংবা বিজনেস প্রসেসটা বুঝতে পারা, অর আমার রোলটা কি, ওয়ার ডু আই ফিট ইন দি অর্গানাইজেশনের বড় একটা নেটওয়ার্কের ভেতরে আমি একটা ছোট রোল প্লে করছি, কিন্তু হাউ মাই রোল কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল বিজনেস ফাংশনে কিভাবে কন্ট্রিবিউট করে। তো বিজনেস প্রসেসের ভিতরে নিজেকে আইডেন্টিফাই করতে শেখা যে আসলে আমার রোলটা, তার মানে ওয়াই অফ ইউর রোল, ইউ নিড টু নো ওয়াই অফ ইউর রোল। আমি এই কাজটা করছি, কেন কাজ করছি, আমার কাজ কিভাবে ভ্যালু এডিশন করছে, যদি আমি ঠিকমতো কাজটা না করি তাহলে কি হবে। সুতরাং এই যে নিজের যে প্রেজেন্সটা, যে আমার রোলের প্রেজেন্সটা, আমার রোলের দরকার কি বিজনেসে, এর নেসেসিটি কোথায়, এবং কিছু বেসিক বিজনেসের ফিগার। তার মানে যিনি সেলসে কাজ করছেন তার জানতে হবে যে আসলে আমার সেলস টার্গেট কত, আমি যে এরিয়াতে সেলসে কাজ করছি সেই জায়গাটাতে আমার মার্কেট সাইজ কত, আমার কোম্পানির বর্তমান কতটুকু কন্ট্রিবিউশন করছে সেই মার্কেটের, আমাদের গত বছরের গ্রোথ কি ছিল, এই বছরে হোয়াট গ্রোথ উই আর লুকিং এট। সুতরাং এই ফিগার গুলো, এই সমস্ত ডাইনামিক্স গুলো, বিজনেস ডাইনামিক্স গুলো, ছোট ছোট ব্যাপারগুলো আমরা ইন্টারেস্ট নিতে হবে আমাদেরকে। আমরা যেটা দেখি যে চাকরি করতে আসছে সে যদি শুধুমাত্র তার সুপারভাইজার কি বললো এবং সুপারভাইজার যেভাবে কাজ দিল সেটাই করতে হবে, সেটা করে বসে থাকলে হবে না কিন্তু। তার মানে ইউ হ্যাভ টু গেট ইনভলভ। ঠিক আছে, সো দিস আর দি সাম অফ দি ইনসাইট। আমি বলবো যে চাকরিতে অনবোর্ড হওয়ার পরে আরেকটা চ্যালেঞ্জ আছে চাকরিতে অনবোর্ড হওয়ার পরে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশনের ঠিক পরপরই যেটাকে আমরা বলবো যে লিডারশিপ পাথের যে চ্যালেঞ্জ। তার মানে যখন আমরা শুরু করি, যেটা হয় অর্গানাইজেশন জয়েন করার সাথে সাথেই একটা ক্যান্ডিডেটকে যখন সবাই পায়, তখন পেয়ে মনে করে যে সবাই তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে চেষ্টা করে, এবং আমরাও তখন কিছুটা চিন্তা করি যে আমি এত পড়ালেখা করে আসলাম, আমি কি ফটোকপি করব, কিংবা আমি কি এই ধরনের লেগ ওয়ার্ক করার জন্য এসেছি। এই জায়গাটাতে কিন্তু একটু অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার থাকে, যে আমাকে অ্যাডাপ্ট করতে হবে ওয়েল উইথ দি এনভায়রনমেন্ট, যে দিস আর দি চ্যালেঞ্জেস, আমাকে এন্ট্রি চ্যালেঞ্জেস এগুলোকে বলে। এগুলোকে অনেকে অ্যাসেস করতে চেষ্টা করে যে হাউ দি পারসন ইজ অ্যাকসেপ্টিং, হাউ ইজ দ্য, মানে তার অ্যাটিটিউড কেমন, হাউ দ্য অ্যাডাপ্টেবিলিটি কেমন, এই জায়গাগুলোতে নিজেকে একটু অ্যাডাপ্ট করতে হবে। এবং সেটার জন্য আমি বলবো যে সিচুয়েশনাল লিডারশিপ, যেটা খুবই পুরনো একটা কনসেপ্ট, খুব পুরনো বলতে মানে 70-এর দশকের একটা কনসেপ্ট, লিডারশিপ, সিচুয়েশনাল লিডারশিপ, যেটা হার্ভার্ড বিজনেস স্কুলের একটা কনসেপ্ট। আমি বলবো সিচুয়েশনাল লিডারশিপ স্কুলের এই থট যেটা আছে, সেখানে এম্পাওয়ারমেন্ট এবং ডেলিগেশন, ডেভেলপমেন্ট, এম্পাওয়ারমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে বেশ ভালোভাবে খুব ক্লিয়ারলি বলা আছে। এই সিচুয়েশনাল লিডারশিপের ব্যাপারটা যদি বোঝা যায়, যে একজন এন্ট্রি ফ্রেশ লেভেল লোক যখন জবে ঢোকে, তখন তার কাছে যেটা হয় সবাই তাকে বলতে থাকে, বিভিন্নভাবে বলতে থাকে, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো, তুমি ওটা করো। কিন্তু এটা কতদিন চলবে? এটা আমরা প্রবেশনারি পিরিয়ড যেটাকে বলি 3 মাস থেকে 6 মাস পর্যায়ে পর্যন্ত এটা চলতে থাকে। তার মানে ডিরেকশন খুব হাই থাকে, অটোনমি খুব লো থাকে। এটা মেনে নিতে হবে আমাদের সবাইকে, যে আমি হয়তো খুব ভালো বিজনেস স্কুল থেকে এসেছি, আইবি থেকে পড়েছি, এনএসইউ থেকে পড়ে এসেছি, আমার সিজিপিএ ভালো, আমার ম্যানেজার তো একজন গ্রাজুয়েট, কিংবা আমার ম্যানেজার একজন নর্মাল মাস্টার্স, উনি আমাকে বলছেন এত কথা, এভাবে তো না করলেও হয়। বাট এটা মেনে নিতে হবে যে আমার হাই টাস্ক এবং লো রিলেশনশিপ এই জায়গাটাতে সবাই টাস্ক ইম্পোজ করতে চেষ্টা করে। এইভাবে 6টা মাস কাটানোর পরে নিজেই কিন্তু বুঝতে পারা যাবে যে আমি যে গ্রো করছি, যেদিন আমার বস আমাকে বলবে, এতদিন বলতো তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো, কিন্তু দেখা যাচ্ছে বস ইদানিং জিজ্ঞাসা করে, আচ্ছা এই কাজটা এইভাবে করার জন্য আমি মনে করছি তোমার করা উচিত, তোমার কি মনে হয়, আমি কি am I telling you the right thing? যেদিন আপনাকে জিজ্ঞাসা করবে বস যে তোমার কি মনে হয়, or what is your opinion, সেদিন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি লিডারশিপের, সিচুয়েশন লিডারশিপের ডেভেলপমেন্ট লেভেলে আমি এক ধাপ আগালাম, আমাকে জিজ্ঞাসা করছে বস। এবং এখানে কিন্তু আপনার ডাইরেকশনের হাই ডাইরেকশনটা আস্তে আস্তে কমে আসবে, এবং তখন আপনি ফিল করবেন যে না, আই এম ফিলিং ভ্যালুড অ্যাট ওয়ার্ক। এবং এই পর্যায়ে যে সেকেন্ড স্টেপটা আমি বলছি ডেভেলপমেন্টের, এই জায়গাতেও কিন্তু
তখনও কিন্তু পুরোপুরি অটোনমি আসে না, তখনও কিন্তু বসের উপর ডিপেন্ডেন্সি থাকে, বিকজ বস ইজ মেকিং ডিসিশন। এভাবে কাজ করতে থাকলে আমার মনে হয় যে একটা সময় দেখা যাবে যে একদিন বস জিজ্ঞেস করা শুরু করেছে যে আচ্ছা এই কাজটা আমার করা দরকার, কিভাবে করা যেতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক। এখন আর বস কিন্তু আইডিয়া শেয়ার করছে না। তো যখন বস আইডিয়া শেয়ার করা বন্ধ করে দেবে এবং কাজ দিয়ে বলবে যে তোমার কি মনে হয় এটা কিভাবে করা যায়, অথবা তোমার মানে হাউ শুড উই ডু, আপনি তখনই বুঝতে পারবেন আমার মধ্যে আরেক ধাপ প্রমোশন হলো। এই যে বুঝতে পারা, নিজের কাজের সাথে ইনভলভ থাকে এবং বুঝতে পারা যে আমার বসের সাথে আমার রিলেশনশিপ কিভাবে ইমপ্রুভ করছে, বস স্টার্টেড পার্টিসিপেটিং উইথ ইউ। ঠিক এইভাবেই কাজ করতে করতে একটা সময় দেখা যাবে এখন আর বস কাজ আসলে বলেও না যে তুমি এটা করো, আমি নিজেই ওটা নিই, এবং বস বলে যে দেখো এটা তোমার এরিয়া অফ রেসপন্সিবিলিটি, ইউ হ্যান্ডেল ইট। এই যে ডেলিগেশনটা, এই ডেলিগেশন নেওয়ার জন্য আমাদেরকে ইন্টেন্সলি কাজ করতে হবে। সুতরাং 4টা স্টেজের কথা আমি বললাম, 4টা ডেভেলপমেন্ট লেভেলের কথা বললাম, যে ডেভেলপমেন্ট লেভেল 1, 2, 3, 4। সিচুয়েশনাল লিডারশিপ থিওরিটা যদি সম্ভব হয় আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো একটুখানি দেখে নেওয়া, গুগল করে নেওয়া, এবং এটা ইজ এ মাস্ট। আমি বলবো আমি আমার জীবনে 30 ইয়ার্সে আমি যখন নোভার্টিসে চাকরি করি, এটা একটা সুইজারল্যান্ড বেসড কোম্পানি, তখন মানে আমার চাকরির প্রায় 15 বছর পার হওয়ার পরে আই কেম টু লার্ন যে সিচুয়েশনাল লিডারশিপ স্কিল বলে কিছু একটা আছে, এবং সেটা নোভার্টিস ঢোকার সাথে সাথে প্রথমে আমাদেরকে ট্রেনিং করালো প্রথম 3 দিনের। এন্ড আই রিয়েলাইজ সেই দিন থেকে আমি এখন পর্যন্ত বাকি 17 বছরে আমি সিচুয়েশনাল লিডারশিপকে ছাড়িনি। আমি যেখানে কাজ করি আমার পেছনে ওয়ালে সিচুয়েশনাল লিডারশিপের অ্যাটলিস্ট একটা পোস্টার থাকে, মানে যেই আমার কাছে আসুক অ্যাটলিস্ট আমি বলি যে ভাই তুমি তো কাজ করছো ডেভেলপমেন্ট লেভেল 2 তে, তুমি কেন একটা সমস্যা নিয়ে এসে আমাকে বলছো স্যার এটা কি করবো, ইউ নো হাউ টু সলভ। তো এই যে কারেজটা, এই যে এনকারেজটা, যে আস্তে আস্তে কিভাবে অটোনমি ডেভেলপ করা যায়, উদ্দেশ্য হলো ডাইরেকশন থেকে অটোনমিতে যেতে হবে, সবাইকে এই কাজ করতে হবে, এবং এটা করলে প্রমোশন বলো কিংবা ডেভেলপমেন্ট সবকিছুই কিন্তু সম্ভব। কিন্তু এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো আমি আজকে যেটা বললাম, যে সিচুয়েশনাল লিডারশিপের কথা বললাম, এটা আমার মনে হয় যে আমাদের সবাইকে একটা হ্যাবিটে পরিণত করতে হবে। আর অনেক লিডারশিপ স্কিল আছে, সেগুলো হবে। ফ্যান্টাস্টিক। সো আমরা এখন একটু দেখি যে আসলে দিস ইজ এ চেঞ্জড ওয়ার্ল্ড, পরিবর্তিত বিশ্ব, পরিবর্তিত বাণিজ্য, পরিবর্তিত দি মাইন্ডসেট অ্যাজ ওয়েল। আমরা এখন যেভাবে টেকনোলজি এমব্রেস করে নিচ্ছি, আমাদের যে সিচুয়েশনাল লিডারশিপ এখন ফর দ্য বিজনেস ওভারঅল, দ্য গ্লোবাল পার্সপেক্টিভ, সেই অবস্থান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন বিজনেস ফর টুমরো, এবং সেই পার্সপেক্টিভ থেকে হাউ আওয়ার স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার দেমসেলফ। কারণ আমরা যেটা দেখছি যে এখন আসলে we are now getting more into the technology. We are using the technology for communication. We are using technology for service as well. We are using technology for assessment as well, interview as well. And we are looking forward. Are we in different sort of scales? Are we looking forward to serve the organization for tomorrow? বর্তমানে আপনারা কিভাবে চিন্তা করছেন যে আসলে how to actually maintain this workforce and how to scale it, or what to have, what not to have? So what you need to do, এজন্য নিজে আমি যেটা বলেছি শুরু করতে হবে সেলফ ম্যানেজমেন্ট কম্পিটেন্স থেকে, যে আমি প্রতিদিন যখন ওয়ার্ক প্লেসে যাই, আমি আমার যে সুপারভাইজার আছে তার সাথে আমি ওয়ার্ক প্লেসে রিপোর্ট করি, সে আমাকে কিছু কাজ অ্যাসাইন করছে প্রতিদিন, আমি সেই কাজ অনুযায়ী করছি। আর কিছু কাজ আমি আমার রোল পারসেপশন থেকে আমি ধরে নেব যে আমার এটা আমাকে আস্তে আস্তে এই কাজে অটোনমি ডেভেলপ করতে হবে। সেই পাশাপাশি লোড নেওয়ার একটা ক্যাপাসিটি কিংবা চ্যালেঞ্জ নেওয়ার যে একটা এবিলিটি, সেই জিনিসটা ডেমনস্ট্রেট করতে হবে। তার মানে আমি যদি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে কিছু এক্সাম্পল ক্রিয়েট করি, দ্যাট উড বি মাচ ইজিয়ার ফর আন্ডারস্ট্যান্ডিং। আমি ইফ আই গো ব্যাক প্রায় 25-30 বছর আগের ঘটনা, আমি যখন টি বোর্ডে আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর। আমি যখন প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতাম, আমার দায়িত্ব ছিল যে বেশ কিছু চা বাগানের সংযোগ সড়ক যেগুলো ছিল, সে সমস্ত রোডগুলো বৃষ্টির সময় ওয়াশ আউট হয়ে যেত, সেগুলো কালভার্ট ভেঙে যেত, ড্যামেজ হতো ভীষণ। সো এই ড্যামেজ গুলো রিপেয়ার করার জন্য একটা প্রজেক্ট ছিল, আই ওয়াজ প্রজেক্ট কোঅর্ডিনেটর দেয়ার। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব, যেটা এইচআর জব ঠিক বলা যায় না। বাট আমি ওখানে কাজ করতে করতে আমি দেখতাম যে এই প্রজেক্ট কোঅর্ডিনেশনের কাজ থেকে আমি দেখতে পাচ্ছি যে মাল্টিপল জব একজন লোক কিভাবে হ্যান্ডেল করতে পারে, সেটার সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল ইনিশিয়ালি আই লার্ন। কিন্তু আমি ওখানে কাজ করতে করতে আমি দেখলাম যে আমার পাশাপাশি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছে একজন, আমার পাশাপাশি আরেকজন কাজ করছে যিনি অ্যানুয়াল রিপোর্ট পাবলিকেশন নিয়ে কাজ করছে, ঠিক আমার পাশাপাশি দুটো ডেস্কে বসে। সো আমি দেখলাম যে ওয়াই নট আই লার্ন দ্যাট।
আমি আমার কাজের পাশাপাশি মাঝে মাঝে কি স্ট্যাটিস্টিক্স এর কাজ কিভাবে হচ্ছে, কিভাবে স্ট্যাটিস্টিক্স হয়, কিভাবে প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স হয়, কিভাবে ম্যানপাওয়ার লেবার ওয়েলফেয়ার স্ট্যাটিস্টিক্স হচ্ছে, আই স্টার্টেড টেকিং ইন্টারেস্ট আমার পাশাপাশি ডেস্ক থেকে। এবং ইন্টারেস্টিংলি স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন রিটায়ার করলো, দেয়ার ওয়াজ নান টু as his successor, and I was given an option that can you take over that role in parallel to your existing role. I said yes, definitely I can do, because management দেখেছে যে আমি ইন্টারেস্ট নিয়েছি। তো এটা কিন্তু আমাকে কেউ বলে নাই যে তুমি যখন স্ট্যাটিস্টিক্স এর ডেস্কে কাজ করো। এন্ড ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এক বছর আমি স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে কাজ করি টি বোর্ডে, এবং যখন কাজ করি আমি দেখেছি যে হ্যাঁ, লেবার স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে এই জিনিসগুলো ভেরি ইন্টারেস্টিং। এবং এই ডাইনামিক্স গুলো যখন বুঝলাম, সেই পাশাপাশি আমার আরেকটা সুযোগ হলো অ্যানুয়াল রিপোর্ট পাবলিকেশনের। আমার প্রুফ রিডিং করার কাজ শুরু হলো, যে আমাকে বলা হলো অ্যানুয়াল রিপোর্ট তুমি পাবলিকেশনের জন্য কাজ করো। বিভিন্ন ফাংশনের সাথে কাজ করলাম। এই যে কোলাবোরেশন, তার মানে দি স্কিল অফ কোলাবোরেশন, যেটা আমি নিজে কাজ করি ঠিকই, কিন্তু আমি অন্যর কাজের পার্ট হতে পারি কিনা, কিংবা আমি অন্যর কাজে কিছুটা পার্টিসিপেট করে আমি কি নতুন কিছুটা স্কিল অ্যাকোয়ার করতে পারি কিনা। তার মানে ইউ হ্যাভ টু বি মাল্টি স্কিল। সোজা কথা, আমাকে কাজ দেওয়া হয়েছে, আমি এইচআর এ কাজ করি, আমার কাজ কি রিক্রুটমেন্ট, বাট ওয়েল এট দি সেম টাইম রিক্রুটমেন্টের পাশাপাশি যদি আমি লার্নিং এন্ড ডেভেলপমেন্টে কিছুটা কাজ করতে পারি, আমি যদি কম্পেনসেশন বেনিফিটও মাঝে মাঝে কাজ করতে পারি, এই সময়টা কিন্তু নিজেকে বের করতে হবে। এবং দিস ইজ হাউ, কখনো ভার্টিক্যালি কখনো হরাইজন্টালি স্কিল গুলোকে অ্যাকোয়ার করে ইউ হ্যাভ টু বিকাম এ স্ট্রং রিসোর্স। মানে যখন ম্যানেজমেন্ট চিন্তা করবে যে না, তার তো ইন্টারেস্ট আছে, সে তো ইন্টারেস্ট নিচ্ছে। আমরা এর সম্বন্ধে আমার একটা ভুল ধারণা থাকে, আমাকে যদি দেওয়া হয় তাহলে আমি করব। নো, ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। এই প্রোঅ্যাক্টিভ এবং কোলাবোরেটিভ হতে হবে লোকজনের সাথে। অন্যর কোনো সাহায্য লাগছে কিনা। আমি টিবোর্ডে থাকতে আরেকটা কাজ শিখেছিলাম, সেটা হচ্ছে মাঝে মাঝে স্ট্যাটিস্টিক্স এ থাকতে ইম্পোর্ট ডিপার্টমেন্ট কাজ করতো, ইম্পোর্টের অনেক ধরনের বিভিন্ন ধরনের ফিগারের কাজ করতে হতো প্রচুর। সো আই টুক ইন্টারেস্ট যে ইম্পোর্টকে গিয়েও মাঝে মাঝে হেল্প করতাম। আচ্ছা, আপনাদের ইম্পোর্টের কি কি কাজ হয়, কিভাবে কাজটা, নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, সিএনএফ কিভাবে কাজ করে, দিস আর আউট অফ মাই ডেস্ক। কিন্তু আমি শিখেছিলাম এই জন্য আমি এখন ফিল করি এখানে বসে, আমি এখন সিটি গ্রুপে যখন গ্রুপে চার, আমরা যখন চিটাগং এর সিএনএফ অফিসের কোন একটা এমপ্লয়ি যখন আমাকে যোগাযোগ করে, আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হিজ প্রবলেম, বিকজ I had some sort of understanding at some point of time in my career. So নিজের ডেস্কের বাইরে ইন্টারেস্ট নিতে হবে, নিজের পোর্টফোলিওর বাইরে ইন্টারেস্ট নিতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে, কোলাবোরেশন ডেভেলপ করতে হবে, ইউ হ্যাভ টু টেক ইন্টারেস্ট যে আমার আসলে আগ্রহটা কোথায়। আমি বেশি টি বোর্ডে আমার 4-5 বছরের কাজ করার পরে দেন আই কেম এন্ড জয়েন ক্যাফকো। কোন ফার্টিলাইজার কোম্পানিতে যখন আমি কাজ শুরু করি, এখানে কিন্তু একদম এইচআর এর একদম ফিল্ড লেভেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট, সিলেকশন এবং এমপ্লয়ি ডেভেলপমেন্টের মতো অ্যাক্টিভিটি জায়গাগুলোতে আমি কাজ করেছি। এবং সুযোগ হয়েছে, আমি আমার একটা জিনিস করেছি ক্যারিয়ারে, আই ইউজ টু টেক অলওয়েজ ইন্টারেস্ট ইন আদার এরিয়াস, মানে বিসাইড মাই ওন ওয়ান। সো আমি এটুকু বলতে পারি যে দিস ইজ মানে আমার সিক্রেট অফ মাই, ইফ ইউ সে দ্যাট হাউ আই কেম আপ ইন দ্য ল্যাডার, আমি বলবো that was the only one way you become proactive, become multi-skilled, and take interest out of your own portfolio. So that is the collaborative mindset. Absolutely. So absolutely fantastic. So আমাদের সরি, আমার একটা ফোন চলে এসেছিল for the disruption. আমাদের আগামী যে দিনগুলো আমরা এখন যেখানে আছি, যেহেতু আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি আসলে to prepare for the future right at this moment, এখন অনেকেই যারা আছে স্টুডেন্ট, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, or even the final year, এখন আমাদের যে বিজনেস ল্যান্ডস্কেপ, সেই অবস্থান থেকে আপনার কি মনে হয় যে আগামী দিনে চাকরির যে বাজার এবং বর্তমান বাজারের সাথে একটা ডিফারেন্স তৈরি হবে? অফকোর্স, এই চাকরির বাজারের কথা যদি বলি, আমি কতগুলো ছোট ছোট মেটাফোরের আইডিয়া শেয়ার করব। যে কেরিয়ার জিনিসটাই হলো এরকম যে আমরা যারা চাকরির কথা বলছি, আমরা জব ক্যারিয়ারের কথা বলছি, যারা ব্যবসার কথা বলছি তারা বিজনেস ক্যারিয়ারের কথা বলছে। সো ক্যারিয়ার পুরো জিনিসটাই কিন্তু ইট ইজ লাইক, আমরা যদি বলি যে টেন্ড ইওর গার্ডেন, আমরা বাগান করি, অনেকের বাগান করার শখ আছে। আমরা যখন বাগান করি, আমরা বাগানে কি করি, আমি কি গাজর গাছ লাগাবো নাকি টমেটো লাগাবো নাকি আলু লাগাবো, সেটা কিন্তু আমাকে আগে সিদ্ধান্ত নিতে হয়। যে আমি বাগান করি, আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা আমি লাগাবো, এবং আমি জানি যে কোনটার সাইকেল কিভাবে কাজ করে। বাগানে কি আমি গাছ লাগালেই হয়? গাছ লাগালে হয় না। গাছ লাগানোর আমার রাইট টাইম জানতে হবে,
এট দি সেম টাইম আমাকে জানতে হবে ডিউইডিং কি করে করতে হয়, আগাছা পরিষ্কার করা, প্রুনিং করা, ফার্টিলাইজিং করা। তাহলে আমি ইউনিভার্সিটি থেকে বের হলাম, আমি একজন পোটেনশিয়াল ক্যান্ডিডেট, কিন্তু আমার পোটেনশিয়ালিটির এক্সপ্লোর করতে গেলে আমাকে যেটা করতে হবে যে আমাকে একটা জায়গায় আমরা কি করি, আমরা প্রথমে আমি পাস করেছি ম্যাথমেটিক্সে, চাকরিতে ঢুকলাম HR-এ, আমাদের দেশে এটা হয়, পাস করেছি ইংরেজিতে, আমি ঢুকলাম ব্যাংকে। এই ঘটনাগুলো প্রচুর ঘটছে। সুতরাং চাকরিতে প্রথম ঢোকা, এই যেটা বলছি যে পে, আমরা সবাই যেটা করব, যেখানে আমি মনে করবো যে হ্যাঁ আমি এখান থেকে পে পাবো, আমার ইনকাম হবে, আমি ইন্ডিপেন্ডেন্ট হব, অবশ্যই বলবো যে ইউ গ্র্যাব হোল্ড দ্য জব, খুব বেশি দেরি করার দরকার নাই। এর পরের কাজ যেটা, সেটা হচ্ছে ইউ কন্টিনিউয়াসলি লুক ফর ইউর পারপাস। আচ্ছা, আমি তো চাকরিতে ঢুকলাম, এটা কি আমার পারপাস, এই চাকরিটাই কি আমার পারপাস, আমার জীবনের লক্ষ্যের সাথে অ্যালাইন হয় কিনা, কিংবা আমার পছন্দের সাথে, কিংবা আমার যে চাহিদার সাথে মেলে কিনা, কিংবা আমার অ্যাসপিরেশনের সাথে, কিংবা আমার যে ক্যারিয়ার ভিশনের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে যেটা করতে হবে আমাদেরকে, এই পে এন্ড পারপাস যদি মিলে যায়, আমাদেরকে আগাতে হবে আরেকটু। এই আগানোর সময় আমাকে খুঁজতে হবে কি, আমি আগাবো লুক ফর প্যাশন। তিনটা, আমি 3P বলি। ফার্স্ট ইউ লুক ফর ইউর পে, কারণ আমার পে না হলে আমার তো চাকরি করতে হবে, লেখাপড়া করেছি, আমাকে ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে হবে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। দেন ইউ লুক ফর ইউর পারপাস, যে আমার পারপাসের সাথে অ্যালাইন হচ্ছে কিনা। না হলে নেভার মাইন্ড, 2 বছর চাকরি করেছি, আই ক্যান চেঞ্জ দ্য ট্র্যাক এগেন, ইউ চেঞ্জ ইট। যদি মনে হয় যে না আমার হচ্ছে না, আমার পারপাস অ্যালাইন হচ্ছে না, এন্ড এট দি সেম টাইম যদি প্যাশনও অ্যালাইনমেন্ট হয়ে যায়, তাহলে মন্দ কি এই চাকরিটার সাথে 2 বছর, 3 বছর, 4 বছর, কিংবা 5 বছর অথবা 6 বছর কন্টিনিউ করা যেতে পারে। তবে চাকরিতে থাকলে এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে যে সবাই এক্সপেক্ট করে, ম্যানেজার সবসময় এক্সপেক্ট করে যে হাউ কম্পিটিটিভ ইউ আর, হাউ আপডেটেড ইউ আর। এখানেই কাজ করব আমরা, সেই জায়গাতে আমি ওই ফিল্ডের সমস্ত কিছু, আমি রেগুলার লেখাপড়া করব, আমি রেগুলার বিভিন্ন ধরনের স্কুল আছে যে সমস্ত জায়গাতে আমি লেখাপড়ার সুযোগটা নিব। আমি নিজে দরকার হলে সেলফ ইয়েতে সাবস্ক্রাইব করে আমি মাঝে মাঝে কিছু কিছু সার্টিফিকেশনের চেষ্টা করব, অনলাইনে সার্টিফিকেশন চেষ্টা করব। তার মানে ম্যানেজমেন্ট সবসময় যেটা বুঝতে চায়, সেটা হচ্ছে যে the world is changing, the organization is changing, change is a constant thing. So যখনই অর্গানাইজেশনে চেঞ্জ আসে, তখনই কিন্তু ম্যানেজাররা তাকায় আশপাশে কাকে দেয়া যায় এই দায়িত্ব। So you should be the person who should be ready to take any change or any challenge. তার মানে নিজে যদি আপডেটেড থাকি, আমরা যদি নিজেরা রেগুলার লেখাপড়া করে আমাদের আশপাশে কি ঘটছে, আমার এরিয়া অফ ইন্টারেস্টে কি ঘটছে, আমি যদি সেটার উপরে রেগুলার নিজেকে আপডেট করি, আমার বিশ্বাস যে আমরা পিছিয়ে থাকবো না। এবং দ্যাট ওয়াজ দি অনলি সিক্রেট আমি যেটা দেখেছি। আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, আমি প্রথম চাকরি করি টি বোর্ডে বছর 5। দেন আই ওয়ার্কড ইন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ফর অ্যাবাউট 9 years, কাজ করি। আমি নিজেই জব চেঞ্জ করে নোভার্টিসে আসি, একটা ফার্মাসিউটিক্যালে। সো ডাইভার্সিফিকেশন ইউ সি ফ্রম ফার্টিলাইজার টু ফার্মাসিউটিক্যাল থেকে আমি আই ওয়েন্ট টু টেলিকমিউনিকেশন, একটেলে কাজ করি প্রায় 3 বছর মতো। Then I felt the need for going to bank, এবং ব্যাংকে আমি এবি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বছর 3 কাজ করি। এবং ব্যাংকিং থেকে আবার আমার মনে হলো না, সার্ভিস সেক্টর ভালো লাগছে না। I came back and joined oil and gas, শেলের সাকসেসর কোম্পানি সেন্টোসে আমি জয়েন করি। আবার প্রোডাকশনে ফিরে আসলাম, ম্যানুফ্যাকচারিং এ। ওখানে তেল গ্যাস যখন এক্সস্ট হয়ে গেল বাংলাদেশে, আমি তখন ডিবিএল এ জয়েন করলাম, একটা দেশীয় গ্রুপ অফ কোম্পানি, যেখানে আমার এই শেখা সব এক্সপিরিয়েন্স গুলো বিভিন্ন সেক্টরের, এগুলোকে কি করে কাজে লাগানো যায় উইথ এ নিউ ইন্ডাস্ট্রি, আরএমজি এন্ড টেক্সটাইল নিয়ে আমি শুরু করলাম কাজ। এবং আমার মনে হয়েছে যে যা কিছু শিখেছি কোনো জায়গা থেকে, আরো নতুন এই যে শেখার ইচ্ছা এবং এই চ্যালেঞ্জ নেয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা এখনো পর্যন্ত লাইভ আছে। আমি বিশ্বাস করি আমি এখন এফএমসিজি সেক্টরে কাজ করছি, which is a new sector for me. For the last 2.5 years I'm with this sector. একটাই জিনিস বলবো যে my willingness to learn, এটা আমাকে সবচেয়ে বড় হেল্প করেছে। এবং সবার থেকে এগিয়ে থাকার যে চিন্তা ভাবনা, যে আমি সবসময় আপডেটেড থাকবো সব জায়গা থেকে, আমি স্কিল দিয়ে, আমার কম্পিটেন্সি দিয়ে, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে। সুতরাং আমি বলবো যে আমি মোটামুটি কভার করতে পেরেছি খুব ব্রিফলি, যে এই জায়গাগুলো যদি আমরা একটু অ্যালার্ট থাকি, আমার মনে হয় যে যে কোনো ক্যারিয়ার প্রফেশনের জন্য তার বাধা বলে কোনো কিছু নেই। ফ্যান্টাস্টিক। সাব্বির ভাই, আগামী দিনের চাকরির বাজার কেমন হতে পারে? মানে এখন যেহেতু আমরা সবাই শুনছি চারিপাশে যে আমাদেরকে লোকজন ছাঁটাই করতে হবে, পে কাট হচ্ছে, বিকজ বিজনেস ইজ শ্রিঙ্কিং, a lot of other things. So considering all of this, আপনি একটা হিউজ
ইন্ডাস্ট্রি লিড করছেন, তো সেখান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন আগামী দিনে চাকরির বাজার? তিনটা অ্যাসপেক্ট খুব খুব নিড, আগামী দিনের নিড হবে। প্রথমত হলো যে হাউ টেক সেভি ইউ আর ওয়ার্কিং, ডিজিটাল স্কিল কেমন, ডিজিটালি কাজ করার স্কিল কেমন। আমরা কিন্তু এইবারেই কিন্তু চ্যালেঞ্জটা দেখলাম যে যখনই ওয়ার্ক ফ্রম হোম বলা হচ্ছে, দেখা যায় অনেকেই কিন্তু কাজ করতে করতে রাত 8টা 9টা 10টাও সে কাজ শেষ করতে পারছে না, তার কারণ আমরা এর সাথে অভ্যস্ত ছিলাম না। সুতরাং ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাকোয়েন্টেড উইথ ওয়ার্কিং উইথ দ্য ডিজিটাল টেকনোলজি স্কিলের সাথে আমি কিভাবে কাজ করব। এবং আরেকটা জিনিস হলো যে এই কাজ করতে গিয়ে যদি টোটাল অর্গানাইজেশনে যে নিড গুলো থাকে, প্রতিটা ফাংশনের সাথে কিন্তু দুইটা ফাংশন খুব দুইটা কিংবা তিনটা ফাংশন খুব অ্যাসোসিয়েটেড ফাংশন থাকে। যেরকম যদি যিনি এইচআর এ কাজ করবে তার কিন্তু ফিনান্সের নলেজ যদি কিছুটা থাকে, তার যদি আইটির নলেজ যদি কিছুটা থাকে, কিংবা তার যদি কিছুটা কাস্টমার কেয়ারের নলেজ যদি থাকে। কারণ এই ক্রিটিক্যাল সময়গুলোতে কি হয়, আমরা দেখি একটা এলাকা যখন লকডাউন হয়ে গেছে, তাহলে আমার একজন লোক এখন সুস্থ আছে কিংবা তাকে কাজ করা যাবে। আমাদের সিটি গ্রুপে যেমন আমরা এখন কাজ করছি, আমরা দেখি একজন লোক কতগুলো মাল্টিপল জিনিস হ্যান্ডেল করতে পারছে, কতগুলো মাল্টিপল টাস্ক হ্যান্ডেল করতে পারছে। তার মানে ইউ নিড নট টু বিকাম এন স্পেশালিস্ট অফ ওয়ান ফাংশন এন্ড দেন কিপ কোয়াইট। আপনাকে ডিজিটালি স্যাভি হতে হবে, টেক স্যাভি হতে হবে, নিজের ফাংশনের পাশাপাশি যে আমি শুধু এইচআর না, ইফ নিড বি আই ক্যান ওয়ার্ক ইন ফাইন্যান্স অলসো, ইফ নিড বি আই ক্যান ওয়ার্ক ফর কাস্টমার সার্ভিস অলসো। এই ধরনের ক্রস বাউন্ডারি স্কিল যেগুলো, সেই স্কিলগুলো কিন্তু অ্যাকোয়ার করতে হবে, আমাদেরকে রেডি থাকতে হবে। এটা জাপানের ক্ষেত্রে যদি বলি, আমি সৌভাগ্য হয়েছিল জাপানে 2বার যাওয়ার এখন পর্যন্ত। আমি দেখেছি অনেক ইন্ডাস্ট্রিতে গিয়ে যে একজন লোক অসুস্থ হলে কিংবা সে সমস্যায় পড়লে, ওদের মানে ভূমিকম্প হয় প্রায়, দেখা যায় যে একটা বিরাট সমস্যা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খুব দ্রুত প্লাগ অ্যান্ড প্লে। তার মানে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর উপরে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে আমরা যে কোনো পরিস্থিতিতে বিজনেসকে কন্টিনিউ করার মতো, সাপোর্ট করার মতো অ্যাজাইল ওয়ার্কফোর্স আমরা হব। এটা খুব ইম্পর্টেন্ট এখন। এবং আমরা যদি দেখি যে হ্যাঁ একজন খুব ভালো, উনি কমিউনিকেশন স্কিল খুব ভালো, লিডারশিপ স্কিল খুব ভালো, কিন্তু উনি ডিজিটালি কনভার্সেন্ট না কাজ করার জন্য, কিংবা যে কিভাবে আমি অনলাইনে কাজ করব কনভার্সেন্ট না, তাকে দিয়ে তো হচ্ছে না। তো এইটা খুব খেয়াল রাখতে হবে। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে নিজস্ব কাজ আমরা কত বেশি অটোমেশনের উপরে ডিপেন্ড করতে পারি। যেমন ইআরপি স্কিল যেটা বলবো আমি, ইআরপি তে কাজ করার জন্য ওরাকল আছে, এসএপি আছে, এবং স্যাপ আছে। এই যে ইআরপি প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমার একটা সুযোগ হয়েছিল, আমি আমার জীবনের প্রথম 12 বছর ফিল্ডে, মানে ফিল্ড লেভেল এইচআরে আমি কাজ করি কাফকো এবং ইয়েতে নোভাটিজে। 12 ইয়ার্স পরে আমার ভিতরে চেঞ্জ আসে যে আচ্ছা আমি তো খুব ফিল্ডের এইচআর নিয়ে কাজ করছি, আমার অটোমেশন নিয়ে কাজ করার খুব আগ্রহ জাগলো। সেই উইথ দ্যাট ডিজায়ার আই জয়েন অ্যাক্টেল, এবং আই ওয়াজ টেকেন অ্যাজ এ বিজনেস প্ল্যানিং অফিসার ইন এসএপি প্রজেক্ট ইন অ্যাক্টেল। সো আমার ওখানে আমার অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে কি করে এইচআর প্রসেসকে অটোমেশন করা যায়। সো আমি এর সাথে প্রথম অ্যাকুয়েন্টেড হই অ্যাক্টেলে, এবং পরবর্তীতে আমার জবগুলোতে ইআরপি আইদার ওরাকল কিংবা এসএপি ছিল। সুতরাং আমি বলবো সবাইকে যে এই যে ইআরপি স্কিল, এটা কিন্তু ইআরপি এখন অনেক জায়গাতে, অনেক ইনস্টিটিউটে কিন্তু ইআরপির উপরে টুকটাক কোর্স করাচ্ছে। এবং কোথায় একটা 3 মাসের কোর্স করতে পারি, আমি একটা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কোর্স করতে পারি কিনা, আমি ইআরপি নিয়ে কোন একটা স্পেসিফিক এরিয়া অফ ইন্টারেস্টে আমি কি কাজ করতে পারি কিনা দেখি না। সাপ্লাই চেইন, প্রকিউরমেন্ট, তাই না, এই সমস্ত বিষয়গুলো আসতে পারে। সো ইআরপির সাথে ভেরি মাচ রিলেটেড সাপ্লাই চেইনের কথা যেটা বললেন কমল ভাই, যে এইচআর এর লোক, নেভার মাইন্ড, ইউ শুড বি ক্যাপেবল অফ ওয়ার্কিং ইন সাপ্লাই চেইন। সুতরাং এই মাল্টিপল জায়গাতে কাজ করার যে দক্ষতা, এবং সাপ্লাই চেইনের লোকটাকে ফাইন্যান্সে কাজ করার যোগ্যতা, তাকে প্রয়োজনে সেলসে কাজ করার যোগ্যতা, এই যোগ্যতাগুলো কিন্তু এখন সময় এসছে যে এখন আর সিঙ্গেল ফাংশন না, মাল্টিপল স্কিল নিয়ে আমাদেরকে রেডি থাকতে হবে, কারণ উই ডোন্ট নো হোয়াট চ্যালেঞ্জেস আর কামিং ইন দ্য কামিং ডেজ। আচ্ছা, আপনি কি সাব্বির, আপনি দেখতে পাচ্ছেন যে আগামী দিনে যে চাকরির বাজার সংকুচিত হচ্ছে, আপনি কি নিজে চ্যালেঞ্জ ফেস করতেছেন কিনা ফ্রম দ্য অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে, যে আসলে বিজনেস এক্সপ্যানশন এবং বিজনেস অ্যাজ ইউজুয়াল যেভাবে যাচ্ছে, সেখানে আপনার যে রাইট, একটু কাইন্ডলি যদি বলেন। ইউ হ্যাভ রাইটলি সেড, এক্সাম্পল দিয়ে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কাফকোতে কাজ করতাম, আমার 16 জন আমার টিমে ছিল, 16 জন লোক আমাকে সাপোর্ট করতো। তো আমি 9 বছর 10 বছর কাজ করার পরে ফিল করলাম আমি একদিন অফিসে না গেলেও সব কাজ চলে এবং 16 জন লোক কাজ চালিয়ে নিতে পারে। সো আই এম নট নিডেড। আমি নিজেকে ওখান থেকে উইড আউট করলাম যে আমি এখানে আর ভ্যালুয়েট করছি না। আই ওয়াজ ভেরি কমফোর্টেবল উইথ দ্যাট জব।
আমি এসে যখন নোভার্টিসে আই ওয়াজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি নোভার্টিসে যখন ম্যানেজার হিসেবে জয়েন করলাম, ম্যানেজার প্ল্যান্ট এইচআর, ভেরি ইন্টারেস্টিংলি আমি প্রথম দিন দেখলাম যে আমার টিমে কোনো লোক নাই, আমি একাই ম্যানেজার প্ল্যান্ট এইচআর। আই এম ম্যানেজার এন্ড আই এম দ্য টিম লিড, বাট আমার টিমে কোনো লোক নাই। আমি আমার ডিরেক্টরকে জানতে চাইলাম যে আমার সাথে কে কাজ করবে আমার টিমে। বললো টেলিফোন অপারেটর একজনকে দেখালো, বললো এই মহিলা সারাদিন টেলিফোন রিসিভ করে, ক্যান ইউজ হার ফর সাম টাইম। সো আই রিয়েলাইজ দ্যাট এখন আর আপনাকে ওয়ার্ক প্লেসে সেই ধরনের যে ল্যাভিশ, যে 8 জন 10 জন টিমমেট দিয়ে দেবে যে এদেরকে নিয়ে কাজ করো। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ডাউন টু আর্থ, মানে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ওয়ার্ক ডাউন টু আর্থ। এবং এইখানে আমার যেটা শুরু হলো সেটা যে আমি দেখলাম আমাকে কত বেশি অটোমেশন আমি করতে পারি। আমি মেল মার্জিং করা শিখলাম, আমি কি করে একাধিক ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা যায়, কিভাবে তাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা যায়। আই স্টার্টেড লার্নিং। তার মানে ওই অবস্থায় না পড়লে কামরুল ভাই, আমি কিন্তু কাফো থেকে যখন আসি 16 জন লোক আমার আন্ডারে, আই ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আই বিকেম ম্যানেজার, বাট আই ফাউন্ড নান ইজ দেয়ার ইন মাই টিম। এবং পরবর্তীতে খুব অ্যাপ্রোচ করতে করতে একজন লোককে আমি পাই, আমাকে দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে তোমাকে একজন দেওয়া হলো, এবং সেটাও বেশ কিছু আরো কিছু পোর্টফোলিও বাড়িয়ে দিয়ে আমাকে একটা লোক দেওয়া হলো। তার মানে আমাদের আগামী দিনের বেসিক চ্যালেঞ্জ যেটা, এবং এখনো যেটা দেখছি, আমি ইভেন সিটি গ্রুপে যখন কাজ করি, আমার এই যে ধরেন আমাদের টোটাল পার্মানেন্ট এবং পার্ট টাইম এবং অন্যান্য যে কন্ট্রাকচুয়াল লেবার ফোর্স ধরে যদি আমরা প্রায় 20-25 হাজার লোক নিয়ে আমরা কাজ করছি, আমার এখানে টোটাল এইচআর 25,000 এবং আই হ্যাভ অনলি 5 পিপল ওয়ার্কিং ইন এইচআর। You will be astonished to see that these people are managing payroll, these people are managing your factory HR, they are managing the corporate HR, they are managing the field force, they are managing the marketing, sales, everything. How? Because আমরা একটা জায়গায় বসে থাকি না, আমরা যেটা করি, we rotate ourselves, because এখন আর ডেস্ক বেস কাজ নাই, কাজটা হচ্ছে ERP চলে এসেছে। যদি ইনহাউস ERPও থাকে, your handset is enough. Using your handset, you can be because you need to have your MIS knowledge. আরেকটা কথা যেটা বলছিলাম যে MIS এর নলেজ ERP এর পাশাপাশি খুবই খুবই ভীষণ রকম প্রয়োজন হয়ে পড়বে। যে MIS নলেজ ছাড়া এরপরে বলবে যে তোমার MIS এর নলেজ নাই, ERP এর নলেজ নাই, সরি, we cannot accommodate you. সো সামনে এমন আসছে যারা ERP, তারপরে ডিজিটাল টেকনোলজি এবং MIS নিয়ে কাজ করার মতো যাদের এবিলিটি থাকবে না, তাদের আসলে কিন্তু খুব কম হয়ে যাবে, কারণ মেশিন টেক ওভার করবে অনেক কাজ, অটোমেশন আসতে বাধ্য। সুতরাং আমাদেরকে কিন্তু রেডি হতে হবে এখন থেকে। আমি যে কথাগুলো বললাম, যে ERP, আমাদের ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করা, এবং আমাদেরকে আরো বেশি বেশি করে যে ক্রস বাউন্ডারি স্কিল যেগুলো আমার ওন এরিয়ার বাইরে, যে সাপ্লাই চেইনের লোক ফাইন্যান্সে কাজ করার চিন্তা করবে, HR এর লোক সাপ্লাই চেইনে কাজ করার চিন্তা করবে, এইভাবে আমাদেরকে ডেভেলপ করতে হবে। Thank you, Shabir bhai. আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, can you please explain ERP? ERP is enterprise resources planning. One of the student asking. So enterprise resources planning is actually it's a platform, it's a business automation software যেখানে আমরা সমস্ত বিজনেসকে অটোমেটেড করি এবং আমরা ড্যাশবোর্ডে দেখতে পাই what is happening and how it is happening, whether there's any problem or not. Can I ask you one challenging question? That is for the students better understanding, যেহেতু আমরা কথা বলছি বিজনেস অটোমেশন নিয়ে, ERP এবং সলিউশন সফটওয়্যার ইন্টিগ্রেশন অনটু দ্য বিজনেস নিয়ে, সো আপনি কি দেখতে পাচ্ছেন যে আগামী দিনে আমাদের অর্গানাইজেশন এন্ড রিসোর্সেস এখন যে পরিমাণে আছে বিকজ অফ দ্য অটোমেশন এন্ড ডিজিটালাইজেশন, সো আমাদের সেলস ফোর্স থেকে শুরু করে সাপ্লাই চেইন এন্ড আদার ফাংশনস, আমাদের আগামী দিনে আসলে হিউম্যান রিসোর্সেস ইনভলভমেন্টটা আরো কমে আসবে বিকজ অফ দ্য অটোমেশন এন্ড ডিজিটালাইজেশন? আমার মনে হয় যেটা হবে, কমে আসবে বলতে আমরা রাইট পিপল রাইট প্লেসে ইউজ করার জন্য আমরা কাজ করছি। এখন আমরা যদি দেখি যে আমার কাছে একটা গ্রুপ অফ পিপল আছে যারা ডিজিটাল টেকনোলজি কিংবা অটোমেশন নিয়ে কাজ করার জন্য যারা রেডি নাই, সো এটা খুব ন্যাচারাল যে অর্গানাইজেশন কিন্তু একটা বার্ডেনকে বেশি দিন টেনে নিয়ে বেড়াবে না, একটা সময় ডিসকার্ড হয়ে যাবে তারা। সুতরাং নিজেকে আপস্কিল করতে হবে এই ERPর সাথে। ERPর কথা যেটা বলছিলেন, যে এটা ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা ERP নাথিং বাট এ ভেরি সিম্পল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা ছোট ছোট অসংখ্য সফটওয়্যার দিয়ে কাজ করার পরিবর্তে একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার ERP, যেখানে ডেটা ডুপ্লিকেশন অফ ডেটা নাই, কিংবা আমাদের সিঙ্গেল পয়েন্ট অফ ইউজ থেকে আমরা একটা জায়গায় ডেটা ইনপুট করলে ওই ডেটা সবাই ইউজ করতে পারে, এই ধরনের একটা প্ল্যাটফর্ম হচ্ছে ERP। এবং ERP তে কাজ করার
বিজনেসের জন্য এখন খুব এসেনশিয়াল হয়ে যাচ্ছে দিন দিন। আপনি যদি মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার দিকে তাকান, দেখবেন 90 to 95% অর্গানাইজেশন রান বেসড অন ইআরপি। আমাদের দেশে হয়তোবা 5 to 10% অর্গানাইজেশন এখন ইআরপি তে রান করছে। সুতরাং আমাদের ম্যাক্সিমাম ইআরপি নিয়ে এখনই আমাদেরকে চিন্তা করতে হবে, ইআরপি নলেজ স্কিল অ্যাকোয়ার করতে হবে যে কোনো ভাবে হোক। আইদার আমি সেখানে প্রোগ্রামিং এ থাকতে পারি, আমি সেখানে ইউজার এন্ডে থাকতে পারি, ফ্রন্ট ইউজার হিসেবে কাজ করতে পারি। মোট কথা ইআরপি ইউ হ্যাভ টু বি এ পার্ট অফ দি ইআরপি। ইআরপির সাথে পার্ট না হলে সার্ভাইভ করাটা ইন দ্য কামিং ফিউচার ডেজে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আগামী দিনে যেটা বুঝতেছি যে আসলে ইনোভেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং যাদের নাই, ক্যাপাসিটি এবং অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি যাদের কম, তাদের জন্য সার্ভাইভ করাটা প্রিটি মাচ ডিফিকাল্ট। ক্যান ইউ সে দ্যাট? অ্যাবসলিউটলি। সো ইউ নিড টু ক্রিটিক্যালি থিঙ্ক দ্যাট আউট অফ দি বক্স চিন্তা করতে হবে, ক্রিটিক্যাল চিন্তা করতে হবে যে আমার ফাংশনে হোয়াট ইজ নেক্সট, এরপরের চ্যালেঞ্জটা কি, আমাকে চিন্তা করতে হবে এটা এখনই। এবং আমাকে কেউ বলে দিবে না যে তোমার এরিয়াতে এই চ্যালেঞ্জ আসছে, তুমি একটু রেডি হও। আমাকেই খুঁজতে হবে। সেই জন্য বলেছি যে আমাকে কন্টিনিউয়াসলি রিড অ্যান্ড স্টাডি অ্যাবাউট ইউর ক্যারিয়ার এন্ড রিমেইন আপডেটেড। এইটা না করলে আমাকে বই পুস্তক পড়তে হবে, আমাকে অনলাইনে লেখাপড়া করতে হবে, কোনো উপায় নাই। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি ক্যান্ডিডেটদেরকে চাকরি ইন্টারভিউতে যে আপনি তো ভালো রেজাল্ট করেছেন, আপনার কমিউনিকেশন স্কিল ভালো, সো হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার? আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই উত্তর দেয় আমি ছুটির দিনে বাসায় বসে নাটক দেখি, আমি টেলিভিশন দেখি, এই চ্যানেল দেখি, ওই চ্যানেল দেখি। আমরা বরং বলি যে এইখানটায় আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি এক্সট্রোভার্ট, ইউ হ্যাভ টু গো মিক্স উইথ পিপল। এই গোয়িং উইথ পিপল এটাও কিন্তু একটা স্কিল। ইউ গেট অন উইথ পিপল, হাউ ইউ গেট অন উইথ পিপল। আমরা এটা খুব বেশি দেখেছি ইদানিং, খুব শর্টকামিং হলো বেশিরভাগ ক্যান্ডিডেটের, যে তারা নিজেরা ভালো নিজের মতো, কিন্তু এই যে গেটিং উইথ পিপল কিংবা স্টেইং পাওয়ার উইথ দ্য বিজনেসের সাথে যেতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু মিক্স উইথ পিপল, যেটাকে বলা হয় টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ টিম ওয়ার্ক। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য টিম ওয়ার্ক, ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক। আমরা অনেকেই এটা হয়তো বা বুঝি বা বুঝি না। আগামী দিনে আপনি যেটা বলছেন রাইটলি, যে আসলে টিম ওয়ার্কের যে আসলে ইম্পর্টেন্স এবং টিম লিড করার জন্য আপনি যে বলছিলেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স এবং সেটা ব্যবহার, এই সম্পর্কে আনফরচুনেটলি আমরা এখন যেটা দেখি, আমাদের প্রথাগত পুঁথিগত বিদ্যা, ইউনিভার্সিটি টেক্সট কারিকুলাম আমাদের অনেক সেকালে অনেক পুরানো, সেখানে এই সমস্ত বিষয়গুলো ক্রিটিক্যাল থিঙ্কিং, টিমে কাজ করার মানসিকতা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং এখন যেটা আসছে যে কালচারাল ইন্টেলিজেন্স, ক্রস বর্ডার আমাদের কাজ করতে হবে, এই বিষয়গুলোর অপরিহার্যতা আমরা আসলে কিভাবে আপনারা দেখছেন অর্গানাইজেশনস পয়েন্ট অফ ভিউ থেকে, আর বিজনেস সাস্টেনেবল করার জন্য when you want to recruit these young talents? These are the very basic challenges যদি বলি, যে একজন ক্যারিয়ার প্রফেশনালের জন্য, যে আমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, আমার লিডারশিপ আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, ভেরি গুড, আমার ফাংশনাল যে নলেজ সেটাও খুব ভালো, এবং আমি আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটিতে ভালো ডেলিভারি করছি, গুড। সো ইউ হ্যাভ টু হ্যাভ দি অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ ক্রস ফাংশনাল টিম। যেখানে কাজ করতে গেলে যেটা হয়, টিমে কাজ করতে গেলে যে বিভিন্ন ফাংশন থেকে, দেখা গেল একটা ক্রস ফাংশনাল টিম যখন ক্রিয়েট করে, বিভিন্ন ফাংশন থেকে একজন লোক এসে সেখানে জয়েন করে, এবং ওখানে কাজ করতে গেলে যেটা হয় যে লোকের সাথে মেশা, লোকের আমরা তো প্রত্যেকটা হিউম্যান বিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হয়তোবা আমার সাথে নাও মিলতে পারে, আমার পছন্দ নাও হতে পারে, বাট অ্যাট দি সেম টাইম সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, মানে সেটাকে মেনে নিয়ে কিভাবে লোকের সাথে কাজ করতে হয়, হাউ টু get merged with people and how to work with people in a group and in team, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিল কিংবা কোয়ালিটি আমরা বলবো। এবং আমি নিজে খুব ভালো কাজ করতে পারি, আমাকে কোনো লোক দিয়ে না, এরকম লোকজনকে দেখি, স্যার আমাকে কোনো লোক দিয়ে না, আমি নিজে একা করে ফেলবো। উই ডোন্ট নিড দিস পিপল, উই নিড পিপল যিনি অন্যের সাথে মিশে, হ্যাঁ আমি হয়তো একটা জায়গায় ভালো জানি, আরেকজন আরেকটা জায়গায় ভালো জানে, আমার স্কিলটাকে কমপ্লিমেন্ট করতে হবে, যে অন্যের একটা জায়গাতে আমি কন্ট্রিবিউট করব, তার কাছ থেকে খানিকটা নিয়ে আমরা কাজ করব। ইআরবি তে কাজ করতে গেলে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই টিম ম্যানেজমেন্ট স্কিল গুলো দরকার হয়, কারণ ইআরপি তে একই ডেটা যখন আমরা একাধিক টিম ইউজ করতে থাকে, তখন আমি একটা ডেটাতে ভুল করলে আমার এটার কারণে দেখা যায় যে আইটি কিংবা অন্য একটা ফাংশনের সাপ্লাই চেনের একজনের সমস্যা হতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা ছোট ছোট টিমে কাজ করি। এছাড়াও যদি বলি যে সমস্ত অর্গানাইজেশন, যেমন আপনার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন কিংবা সার্ভিস অর্গানাইজেশন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টিম ম্যানেজমেন্টের কাজ করার যে এক্সপিরিয়েন্স, এটা ভেরি মাচ নিডেড। এটা ছাড়া মানে আপনার যখনই ইউ হ্যাভ টু বিকাম মানে আমরা যদি রামচরণের সেই লিডারশিপ পাইপলাইনের কথা বলি,
আমরা অর্গানাইজেশনে ঢুকলে প্রথমে আমরা শিখি ম্যানেজ ইয়োরসেলফ, তারপরে কি শিখি ম্যানেজ আদার্স, তারপরে কি শিখি you become a manager and you start managing other people. Then you start becoming a sectional manager, departmental manager, functional manager, and one day you become business manager. এইভাবে গ্রো করতে গেলে আমার টিমে কাজ করা ছাড়া, কোলাবোরেশন ছাড়া কোনো উপায় নাই। আমাকে টিম বিল্ডিং এর সাথে যতগুলো ট্রেনিং অপরচুনিটি থাকবে, ওয়ার্কশপ থাকবে, এগুলোতে ইভেন আরেকটা কথা যেটা হচ্ছে অর্গানাইজেশন কিন্তু সবসময়, আমরা অর্গানাইজেশনকে অনেক সময় ব্লেম করি যে আমাকে তো কিছু শিখালো না এই অর্গানাইজেশন, এইটা আমরা আর করবো না। আমাদের এখন যেটা করতে হবে, আমার চিন্তা করতে হবে যে ঠিক আছে অর্গানাইজেশন আমাকে শেখাচ্ছে না, নেভার মাইন্ড, বাট আই উইল লার্ন মাইসেলফ। আমি কেন 2 দিনের ছুটি নিয়ে, আমার 2 দিনের ছুটি নিয়ে আমি নিজেও তো চলে যেতে পারি একটা কাজ, একটা স্কিল অ্যাকোয়ার করার জন্য। আমার মনে আছে আমি একটেলে থাকতে আপনার কিভাবে ইয়েতে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কিভাবে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট দিয়ে রিক্রুটমেন্ট করা যায় সেটা শেখার জন্য আমার আরেকজন কলিগ সহ আমি চলে যাই ইন্ডিয়াতে, মুম্বাইতে, একটেল থেকে 2-3 দিনের ছুটি নিয়ে, এবং নিজের পয়সায় কিন্তু গিয়েছিলাম। এবং ঘুরে এসে যখন আমি একটেলকে বললাম যে আমি আমাদের এখানে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ইন্ট্রোডিউস করতে চাই রিক্রুটমেন্টে, ম্যানেজমেন্ট অ্যাপ্রিসিয়েটেড and really it was highly appreciated. সুতরাং আমার মনে হয় যে স্কিল অ্যাকোয়ার করার জন্য শুধু অর্গানাইজেশন না, আমাদের নিজেদেরকেও কিন্তু এখন খুব এগিয়ে আসতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। অ্যাবসলিউটলি, অনেক সুন্দর লাগলো। আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে আগামী দিনের জন্য আমাদের আসলে কোন কোন স্কিলগুলো ভেরি এসেনশিয়াল। সেখানে অফকোর্স কমিউনিকেশন স্কিল থাকবে, এবং এটা পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে এক্সেল, এবং আপনি যেটা বলছিলেন ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, ইনোভেশনস, ডিজিটালাইজেশন, এন্ড সর্বোপরি যেটা বললেন যে আসলে বিজনেস অটোমেশনে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস সাইড অফ দ্য বিজনেস। আমরা যেখানেই কাজ করি না কেন, অটোমেশন, ইআরপি, এই সমস্ত সফটওয়্যার গুলো আমাদেরকে আসলে ইকুইপড হতে হবে। তাহলে আমরা আগামী দিনে আমরা নিজেদেরকে আসলে we can find ourselves in the organization. Otherwise it's going to be very difficult, frankly speaking, right? So আমরা এখন সবাইকে আমন্ত্রণ জানাবো, আমাদের স্টুডেন্ট কমিউনিটি যারা আছে ইন দ্য জুম সেশন এন্ড অলসো যারা আমাদের সাথে ফেসবুকে আছেন। সো দিস ইজ কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। আমি সবাইকে এখন আমন্ত্রণ জানাচ্ছি, আমরা যেন সবাই এখন কোয়েশ্চেন করতে পারি। প্লিজ আনমিউট ইয়োরসেলফ, অথবা আমাদের ব্যাক প্যানেল থেকে শাহরিয়ার এবং অভি, প্লিজ আমাদের যে কোয়েশ্চেন করতে চাই প্লিজ আনমিউট, এবং আমরা সবার কাছে কোয়েশ্চেন নিতে চাই। প্লিজ আস্ক দ্য কোয়েশ্চেন ডাইরেক্টলি, এন্ড আমরা সবাই স্ক্রিনে আসতে পারি। ইটস টাইম ফর ওপেন সেশন Q&A. সো আমি অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি পেয়েছি ইন দ্য ফেসবুক অ্যাজ ওয়েল। যদি কেউ এখানে কোয়েশ্চেন করতে চাই, প্লিজ মোস্ট ওয়েলকাম অ্যাজ ওয়েল। এবং একটা কোয়েশ্চেন যে আপনি অলরেডি সেটা আনসার দিয়েছেন। লেট মি সি আমার এখানে কি কি ধরনের কমেন্টস গুলো আছে। What is MIS and how important is it? MIS is Management Information System. It is very important, as you have seen and understood. How tough is the transition from one graduation field to another job field after graduation? এটা একটা কোয়েশ্চেন এসছে। সো এটা যদি আপনি অ্যাড্রেস করতে চান, একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে মাইগ্রেশন, যেমন এইচআর থেকে ফাইন্যান্স থেকে মার্কেটিং থেকে, অর সামথিং লাইক দিস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার আসলে ইন্টারেস্টটা কি। ডু আই ওয়ান্ট টু বিকাম এন এইচআর প্রফেশনাল আলটিমেটলি ইন মাই ক্যারিয়ার? আমার বিগ পিকচার যেটা, আমি 5 বছর 10 বছর কিংবা 15 বছরে কোথায় যেতে চাই। আমি কি সব ফাংশন শিখে তো আসলে হবে না। আমাকে প্রথমে একটা ফাংশনের অ্যাটলিস্ট আই হ্যাভ টু বিকাম এ ম্যানেজার, মানে অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর একটা ফাংশনে টাইম স্পেন্ড করতে হবে। সুতরাং বিগ পিকচারটা মাথায় রেখে যদি এমন হয় যে আমি এইচআর রিক্রুটমেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম, আমি এখন একটু লার্নিং এন্ড ডেভেলপমেন্টে যেতে চাচ্ছি, সেটার জন্য আমি বলবো যে ইয়েস ইউ ক্যান ডু ইউর ওয়ার্ক। এবং সেটার জন্য কিছুই না, একটুখানি লেখাপড়ার দরকার আছে ডেফিনেটলি, যে আমি ওই জায়গাটাতে কি কি টেকনিক্যাল স্কিল গুলো লাগে সেই স্কিল গুলো আমি অ্যাকোয়ার করবো, এবং আস্তে আস্তে সুযোগটাও নিজের করে নিতে হবে। আর যদি বলি যে একেবারে আমি এইচআর থেকে ফাইন্যান্সে যাবো, ফাইন্যান্স থেকে আইটি যাবো, এটা তো আসলে আমরা বলছি ইউ অলওয়েজ লার্ন সাম আদার, যে মাল্টি স্কিলিং, যেটা যে অন্য ফাংশনে কাজ করার যোগ্যতা মোটামুটি ভাবে আমি পারি। দেখা গেল যে আমার কিছু বিল প্রসেসিং করতে হবে, কিছু আমার রিপোর্টিং করতে হবে, এই কাজটা তো আমরা করেই দিতে পারি। সুতরাং আমার মনে হয় যে ইউ হ্যাভ টু বিকাম এন স্পেশালিস্ট ফার্স্ট, তারপরে আস্তে আস্তে ইউ হ্যাভ টু কনভার্ট ইউরসেলফ ইনটু এ বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার হওয়ার জন্য ফাইন্যান্সের নলেজ দরকার। ফাইন্যান্সের নলেজের জন্য যে অর্গানাইজেশন গুলো, যেমন এমএনসি গুলোতে, ইউনিলিভারের কথা যদি বলি, বিইটির কথা যদি বলি, ওখানে জব রোটেশনের স্কোপ আছে, কিন্তু অন্য অর্গানাইজেশন গুলোতে এই স্কোপটা নাই।
তো যেখানে স্কোপ না থাকবে সেই জায়গাটাতে ইউ হ্যাভ টু স্পিক টু ইউর সুপারভাইজার, ট্রাই টু ফাইন্ড আউট দি স্কোপ উইদিন দি অর্গানাইজেশন। ইফ নট, যদি মনে হয় যে না আমার আসলে আমি ফিল করছি খুব চেঞ্জ করা দরকার, ইন দ্যাট কেস ইউ ক্যান গো ফর এ চেঞ্জ। যে চাকরি ইন্টারভিউ দিয়ে দেখা, অবশ্যই একটা চাকরি ছেড়ে না দিয়ে, অনেকে এরকম আছে চাকরি ছেড়ে দিয়ে স্যার আমার এটা ভালো লাগে না আমি আরেকটা চেষ্টা করবো, সেটার দরকার নেই। বি অন দি জব, দেন ট্রাই। ঠিক আছে, রাইট। সো আমরা এখন সবাইকে এক্সপেক্ট করছি যে any question please ask and directly come forward and ask directly. As an engineering student, what can I do from now on to get a good job in multinational companies? আমাদের সবারই আসলে এক্সপেকটেশন থাকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা। সো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইনটু দ্য মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে আমি বলবো, আমার যেটা পরামর্শ হবে সেটা হচ্ছে যে প্রথম কথা হলো যে wherever if you want to get a job, first of all you have to decide which sector I am aiming at. আমি কোন সেক্টরে কাজ করার জন্য ইন্টারেস্টেড, সেক্টরটাকে বেছে নিতে হবে। তারপরে আমি যদি ম্যানেজমেন্টে কাজ করতে চাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে, হ্যাঁ সেখানে সুযোগ আছে, যেমন ইআরপি নিয়ে যদি কিছুটা কোর্স করা থাকে, এবং ইআরপি একটা ভালো সুযোগ যেটা খুব সহজেই এন্ট্রি করে দেয় যে কোনো অর্গানাইজেশনে। এছাড়াও কিছু ম্যানেজমেন্ট স্কিল তাকে অ্যাকোয়ার করতে হবে, যে স্কিলগুলো যেমন আমরা বলেছি যে টিম ওয়ার্ক স্কিল, লিডারশিপের বেসিক লিডারশিপ স্কিল, সেলফ ম্যানেজমেন্ট স্কিল, এগুলোর উপরে ছোট ছোট কিছু কোর্স ট্রেনিং যেগুলো করলে নিজে প্রস্তুত থাকলে দেখা যাবে যে জব অ্যাড হলে সেখানে অ্যাপ্লাই করলে আমরা উই এনকারেজ পিপল, উই ডু নট ডিসকারেজ। রাইট। আমরা গত সপ্তাহে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে ইআরপি এবং বিজনেস অটোমেশন নিয়ে। সেখানে আমরা আসলে বলেছি যে উই ওয়ান্ট টু ব্রিং, and coincidentally আজকে আপনি ইআরপি নিয়ে অনেক কথা বলেছেন এবং আই এম রিয়েলি হ্যাপি টু সি। সো দিস শোজ টুয়ার্ডস দ্য স্টুডেন্ট, এটা কিন্তু আমি আপনাকে কোনো কিছু বলে দিই নাই, রাইট সাবির ভাই, ইন অ্যাডভান্স যে আপনি ইআরপি নিয়ে কথা বলেন। বাট আমাদের লাস্ট উইকে উই হ্যাড আ সেশন লাস্ট ওয়েডনেসডে, আমি যাদেরকে নিয়ে এসেছিলাম দে আর দ্য টেক এন্টারপ্রেনিউর, এবং ওনারা বারবার করে বলছেন যে ইআরপি, বিজনেস অটোমেশন এবং ইউজিং দ্য সফটওয়্যার, সাপ্লাই চেইন, এইচআর, সেলস, ওনারা বলছেন যে আগামী দিনে এই স্কিল সেটটা খুব ক্রুশিয়াল হবে। এবং কোইন্সিডেন্টলি আপনি আজকেও সে একই কথাগুলো বললেন, বাট আমি আপনাকে কিন্তু কোনোভাবেই বলে দিই না সাব্বির ভাই কথাগুলো বলেন, রাইট সাব্বির? না, এটা ডিমান্ডের কথা যেটা বলছিলাম কমরেড ভাই, সেটা হচ্ছে আমি যে সিক্রেট গুলো বলে দিয়েছি, আমি বলেছি আমি কিছু সিক্রেট বলবো, সেগুলো হচ্ছে যে আমরা এখন ডিমান্ড, আমরা যদি বলি একজন ফিল্ডের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দরকার আমাদের, আমরা একদম মুখস্থ বলে দিই যিনি জব অ্যাড করবেন তাকে বলে যে মাইক্রোসফট এক্সেল এর স্কিলটা দিয়ে দাও, আর তার বেসিক কমিউনিকেশন স্কিলটা যেন থাকে। খুব সিম্পল, ইউ সি, দুইটা জিনিস আমরা বললাম, মাইক্রোসফট স্কিল, মাইক্রোসফট এক্সেল এর স্কিল। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেকেই কাজ করতে পারি, কিন্তু ইন্টারেস্টিংলি মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা দিয়ে ছোট ছোট কিছু অটোমেশনের কাজ করা যায়, ইভেন এটাও কিন্তু কন্ট্রিবিউট করে ইআরপি তে কাজ করার জন্য। সুতরাং মেক ইট আ কম্পালসারি থিং যে আমি মাইক্রোসফট এক্সেলে আমি কিভাবে 10-এর মধ্যে 8 পেতে পারি কিংবা 7 পেতে পারি, কাজ করতে হবে এক্সেল নিয়ে। রাইট। একটা কোয়েশ্চেন আমি নিব ফ্রম ফেসবুক থেকে। ইফ দ্য ডিমান্ড উইল ইনক্রিজ ফর এমআইএস বাট দ্য পিপল হু হ্যাভ ফিনিশড ফ্রম মার্কেটিং অর আদার ফিল্ড, what should they need to do? Do they need to take institutional knowledge regarding MIS? কারণ আমাদের পুঁথিগত যে মার্কেটিং বিদ্যা, সেখানে আসলে MIS এবং অ্যাপ্লিকেশন সাইড অফ দ্য বিজনেস সেখানে তো নাই, সেখানে হচ্ছে না। এখন অনেক অপরচুনিটি আছে এনভায়রনমেন্টে। ইফ ইউ জাস্ট লুক অ্যারাউন্ড ইউ উইল সি দ্যাট এমআইএস এর উপরে ছোট ছোট ট্রেনিং করানোর অনেক ইনস্টিটিউশন আছে, অনেকগুলো ইনস্টিটিউশন যারা এমআইএস এর উপরে কোর্স করাচ্ছে। সুতরাং এমআইএস কি করে আমি বিজনেস ইন্টেলিজেন্স এন্ড এমআইএস এর উপরে মার্কেটিং এ পড়ালেখা করেছি, আমার এখন দেখতে হবে 3টা জায়গা। আমাকে দেখতে হবে আমি ডিজিটাল টেকনোলজিতে কাজ করতে পারি কিনা, এমআইএস নিয়ে কাজ করতে পারি কিনা, এবং ইআরপি নিয়ে কাজ করতে পারি কিনা। শুধু মার্কেটিং নিয়ে আমার বসে থাকলে কিন্তু হবে না। আমি বলে দিচ্ছি সিক্রেট গুলো স্ট্রেট ওয়ে, এগুলো থাকলে no one can defend you. If you go and if you appear in the interview board, people will ask you, why should we hire you? এই প্রশ্নের উত্তর এটাই বলতে হবে যে I'm equipped, at least I'm basically equipped with the skills which will be needed in this area of responsibility. আমি ERP স্কিল অ্যাকোয়ার করেছি, আমি এমআইএস এর বেসিক কাজ করেছি। অফকোর্স আমি অর্গানাইজেশনে কাজ করতে চাইলে আমি আরো ভালোভাবে কুইক লার্ন করব এবং আমি কন্ট্রিবিউট করতে পারবো। Right. Fantastic. And taking another question from the Zoom session, our student, how much CGPA is preferable if I have volunteering and extracurricular activities? Which job sector is demandable in the context of Bangladesh job market? Okay. CGPA এর ইম্পর্টেন্সটা আসলে একটু business. CGPA এর ইম্পর্টেন্সটা
আসলে খুব অল্প সংখ্যক জবের ক্ষেত্রে সিজিপি এর ব্যাপারটা থাকে। যেমন আমাদের কিছু কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম যেগুলো ব্যাংকগুলোতে, এটাকে বলে ফার্স্ট ক্যারিয়ার ট্র্যাক। ব্যাংক, তারপরে বিভিন্ন এমএনসি গুলোতে যেখানে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেখানে সিজিপিএ মেনশন করা থাকে, যে সিজিপিএ 3 or 3.25 এগুলো মেনশন করা থাকে। এই জবগুলোর সংখ্যা কতটা? আমি যদি দেখি যে এই জবগুলোর সংখ্যা সে ম্যাক্সিমাম এই টপ ক্লাস জব 5% হয়তো হতে পারে, 100-র ভিতরে 5%। সুতরাং ইফ ইউ আর ভেরি গুড স্টুডেন্ট, ফাইন, ইউ লুক ফর ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। তার মানে যে ওখানে আমি সুযোগ পেলাম না বলে আমার আর কোনো সুযোগ নাই তা না। বাকি চাকরিগুলোতে কিন্তু মোটামুটি ভাবে সিজিপিএ 2.75 and above যদি হয়, অন অ্যান এভারেজ প্লাস মাইনাস, আমরা তাদেরকে ডেকে থাকি। আমরা সবগুলো সেক্টরে তাদেরকে ডেকে থাকি, এবং এখানে হতাশার কোনো কারণ নাই। রেজাল্ট একটু হয়তো সিজিপিএ কম হয়েছে, 3 কিংবা 3 মাইনাস, নেভার মাইন্ড, ইউ এক্সপ্লোর ইয়োরসেলফ এন্ড ট্রাই টু অ্যাকোয়ার দিস নলেজ। যেগুলো বললাম যে আমার বাউন্ডারি ক্রসিং স্কিল গুলো, আমার ইআরপি স্কিল, এমআইসি স্কিল, এইগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমার ডিজিটাল টেকনোলজি নলেজ, এগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে। এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, পার্ট অফ দ্য কোয়েশ্চেন ইজ দি ভলান্টিয়ারিং এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনারা সেটা কিভাবে দেখেন, কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটি গুলোর সাথে যখন আমাদের বিভিন্ন ধরনের আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, বিভিন্ন ক্যারিয়ার যে সেশন ইয়েগুলো থেকে, সেকশন গুলো থেকে আমাদের কাছে অ্যাপ্রোচ করা হয় যে আমাদের দুজন স্টুডেন্টকে আপনাদের ওখানে পাঠাবো কিংবা অমুক অর্গানাইজেশনে পাঠাবো, এবং ওরা ভলান্টারিলি কাজ করবে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি তো বলি যে চাকরির ক্ষেত্রে যদি দেখেন যে আপনার চাকরি হচ্ছে না, why don't you ask the management that আমি আপনার এখানে কাজ করতে চাই, আমি দরকার হলে আমি 3 মাসের জন্য I will not get any remuneration, but I will only work to learn and deliver and I will prove my worth। এই কথাটা সাহসের সাথে আমরা বলতে চেষ্টা করি, অসুবিধা কি? এটা তো একটা ভালো যোগ্যতা আমি মনে করি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই, এবং and for the question as well, যে কোশ্চেনটা করেছে। So which job sector is demandable in the context of Bangladesh job market in the definitely the coming days এর কথা বলা হচ্ছে যদি স্টুডেন্ট? অনেকগুলো আছে। আপনি যদি বলেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথা, আমি এই জন্য বলবো কারণ আমাদের অনেকগুলো ইকোনমিক জোন, যেগুলো গভর্নমেন্ট ইনিশিয়েটিভে ইকোনমিক জোনগুলো ডেভেলপ করছে, এখন ইকোনমিক জোনগুলোতে কি হবে, এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হবে প্রচুর। সুতরাং ম্যানুফ্যাকচারিং এর যে সুযোগ আছে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করার, এখানে একটা লিমিটেশন আমাদের আছে। আমরা যেটা করি, চাকরি পেলে সবাই ঢাকায় চাকরি খুঁজি, আমাকে কিন্তু একটু ফ্লেক্সিবল হতে হবে এই জায়গাটাতে। আমার চাকরিটা, প্রথম চাকরিটা যদি সিলেট হয়, জাস্ট গো অ্যান্ড গ্র্যাব হোল্ড দি জব অ্যান্ড গো অ্যান্ড জয়েন সিলেট। কারণ আমাকে তো বাংলাদেশ চিন্তা করতে হবে, শুধু ঢাকা চিন্তা করলে হবে না। আমি বাবা মার সাথে থাকি ঢাকাতে, আমি ঢাকার বাইরে যেতে পারবো না, এই লিমিটেশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন অপরচুনিটি হচ্ছে ইকোনমিক জোনগুলোতে, চিটাগংয়ে, সিলেটে, বিভিন্ন জায়গায় যে ইকোনমিক জোনগুলো হচ্ছে। সুতরাং লোকের তো প্রয়োজন। আমি দেখি বরং অনেক জায়গাতে অনেক ক্যান্ডিডেটকে, না আমি সিলেটে যাওয়ার জন্য রেডি না, আমার যদি একটু ঢাকায় হয় বলবেন আমাকে। সুতরাং আমি বলবো যারা জব সিকার, এটা এই চিন্তা ভাবনা মাথায় রাখলে হবে না, আমার এই লিমিটেশন রাখলে হবে না যে আমি প্রথম চাকরিটা ঢাকায় করতে চাই। ইউ হ্যাভ টু বি রেডি ফর এনি জব। রাইট। সো আমরা এখন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার সাথে অংশগ্রহণ করবার জন্য, প্রশ্ন করবার জন্য, এবং এট দ্য সেম টাইম আমার আপনার প্রতি একটা কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হলো যে মাইন্ডসেট। আপনি একটু আগে এখনই যেটা বলছিলেন যে আসলে মাইন্ডসেট অফ যে আমি কোথায় যাব না, আমি অফিসে কাজ করব, অফিসের বাইরে কাজ করব না, অথবা আমি এটা করব সেটা করব না। আসলে অর্গানাইজেশনে এই যে ফ্লেক্সিবিলিটি ইন দ্য মাইন্ডসেট অথবা অ্যাডাপ্টেবল মাইন্ডসেট, এই ব্যাপারটা নিয়ে যদি একটু কাইন্ডলি খোলাসা করে বলেন ফর আওয়ার স্টুডেন্টস, তাহলে অনেক উপকার হতো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পলই দিই আমার নিজের ক্যারিয়ার থেকে। আমার বর্ন এন্ড বট আপ ঢাকাতে, এবং আই ওয়াজ বর্ন ইন যশোর এবং বট আপ ইন ঢাকা। বাট মাই ফার্স্ট জব, সাধারণত যশোরে যারা বর্ন হয় তারা কিন্তু সহজে চিটাগংয়েও যেতে চায় না। আমার প্রথম চাকরিটা আসে চিটাগংয়ে, এবং চিটাগংয়ে যখন চাকরি আসে, আমার ফ্যামিলি থেকে অনেকেই বলেছিল যে এত দূরে যাওয়ার দরকার নাই, দেখো যশোরের থেকে ঢাকায় যাতায়াত করতে 6 ঘন্টা সময় লাগে, 6-7 ঘন্টা, তুমি আবার চিটাগংয়ে যাবা, সেটা তো আবার আরেক দিনের ব্যাপার হয়ে গেল। এরকম একটা ড্রব্যাক আমাদের ফ্যামিলির অনেকেরই থাকে, এবং ফ্যামিলি থেকে বাবা মাও বলে যে তুমি দেখো না কাছাকাছি কিছু করা যায় কিনা। আমি ভেবেছিলাম যেটা, যে আমি যদি দূরে যাই, যেমন কাফকোর চাকরিটা ছিল আনোয়ারাতে, এবং ইট ওয়াজ সাচ এ রিমোট প্লেস, চিটাগং শহর থেকে আরো 40 কিলোমিটার। বাট আমি ওখানে গিয়ে যেটা দেখলাম, আমি জাপানিজদের সাথে কাজ করতে গিয়ে, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দি জাপানিজ কালচার অর্গানাইজেশনের সাথে। আই লার্ন মেনি থিংস। আমার জীবনে যত লার্নিং গুলো হয়েছে ফিল্ডের এইচআর জব থেকে,
আমার ওগুলো কিন্তু ক্যাপিটাল এখন। এবং হুম। আমি যদি ওই সুযোগ, আমি সবচেয়ে বড় ফ্যাক্টরি, অটোমেটেড ফ্যাক্টরি বাংলাদেশে দেখেছি, 2500 কোটি টাকার প্রজেক্ট কাফকোর। হুম। এই ফ্যাক্টরি আমি এখন পর্যন্ত আর কোথাও দেখি নাই। সো হুম। আমার মাথায় ওই ফ্যাক্টরির নলেজ, আমাকে যে কোনো ফ্যাক্টরিতে এখন যদি বলা হয় যে এই এখানে আপনি কাজ করতে পারবেন, আমি হুম। খুব সহজেই বলি যে পারবো, বিকজ আই হ্যাভ সিন সেফটি প্র্যাকটিস, আই হ্যাভ হুম। সিন কি করে যে ক্লিনলিনেস মেনটেন করতে হয়, কি করে একটা অটোমেটেড প্ল্যান্ট মেনটেন করতে হয়, কিভাবে সেখানে ট্রেড ইউনিয়ন এনভায়রনমেন্টে কাজ করতে হয়। দিস হুম। ওয়ার লার্নিং। সুতরাং আমি বলবো আপনারা যেখানেই কাজ পান, প্লিজ গ্র্যাব হোল্ড দি জব, বিকজ ওই যে বলেছি পে, if you হুম। get some payment and if you think that it is a challenge, please take the challenge. বাংলাদেশ খুব দূরের, ঢাকার বাইরে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো খুব দূরের কিছু না, যেতে হবে আমাদেরকে। Absolutely. দেখি আর কি কোয়েশ্চেন আছে। For becoming HR, what can I do from now? I am an engineering student, so আপনার সাথে কাজ করতে চাই। So আপনার ইন্ডাস্ট্রিতে। Very good. I would say for you, compensation and benefit, প্রথম কথা ERP-টা শিখতে হবে ভালো করে। ERP অটোমেশন কি করে, HR কি করে অটোমেশন কাজ করে, ERP এর উপর কিছু নলেজ গেইন করতে হবে, and you can significantly contribute in compensation, benefit এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। এই জায়গাগুলো দিয়ে কাজ শুরু করা যায়। ERP, compensation, benefit, compensation এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো শেখা হলে ইউ ক্যান ওয়ার্ক ফর ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ইউ ক্যান ওয়ার্ক ফর ওভারঅল HR। আমাদের অনেক HR এর হেড আছে এখনো ইন্ডাস্ট্রিতে, যারা ইঞ্জিনিয়ার, অনেক হেড আছে। সুতরাং HR পড়েই যে HR এর হেড হতে হবে এর কোনো ধরাবাধা কথা নাই। ফাইন্যান্সের লোক HR এর হেড হতে পারবে, মার্কেটিং এর লোক HR এর হেড হতে পারবে, অনেক এক্সাম্পল আছে এরকম। ইঞ্জিনিয়ারিং এর লোক HR এর হেড হচ্ছে, অনেক এক্সাম্পল আছে। অ্যাবসলিউটলি। বরং যেটা দেখি যে গ্লোবালি যে ইঞ্জিনিয়াররা যখন আসলে হেড অফ HR হয়, পার্সোনালি আমি দেখেছি আসলে তারা অনেক ভালো করেছে এবং সো ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটির কারণে মনে হয়। They can get the pulse of the industry very quick. ম্যানুফ্যাকচারিং বোঝা তাদের জন্য খুব ইজি হয়ে যায়। কারেক্ট। সো আমি দেখি আর কি। আচ্ছা, সবাই যদি আমাদের স্ক্রিনে চলে আসে এখন খুব সুবিধা হয়। এভরিওয়ান প্লিজ ওপেন ইউর ক্যামেরা। We are about to close the program, so for you it is the I think শেষ সুযোগ কোয়েশ্চেন করার সাব্বির ভাইয়ের কাছে, to express, to impress. You don't know, you might get a job tomorrow, right? He's on the right in a big company like leading 20,000-25,000 employees, so tomorrow you might go to, so this is the time, go and come forward and ask the question. So আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি from Facebook. What type of skills would you prefer for the students of textile sector কথা বলছে, রাইট? টেক্সটাইল সেক্টরের জন্য আমি বলবো যে কমিউনিকেশন স্কিলটা খুবই দরকার, ভেরি মাচ দরকার, এন্ড দি সেম টাইম ইউ নিড টু হ্যাভ দি আন্ডারস্ট্যান্ডিং মাইক্রোসফট অফিস নেটওয়ার্কে কাজ করার যদি ক্যাপাসিটি থাকে, আমার মনে হয় দুটো জিনিসই এনাফ, অন্য কিছু লাগবে না। Just enter any organization and have the basics of Microsoft Office, because you have to work with Microsoft project, বিভিন্ন ধরনের মাইক্রোসফট এক্সেল, এগুলো নিয়ে কাজ করতে হবে। যারা এখন স্টুডেন্ট আছে, যারা পার্ট টাইম কাজ করে বা করতে চায় বা করছে, তাদেরকে আপনারা কিভাবে মূল্যায়ন করে থাকেন when it comes for decision making, যে I need to recruit among two people, and somebody having very good CGPA versus somebody having a mediocre CGPA but তার extracurricular activities and volunteering experience আছে এবং তার পার্ট টাইম জবের এক্সপেরিয়েন্স আছে, whom would you prefer? আমরা একটু, যারা প্রথম কথা হচ্ছে যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে তাদেরকে আমরা খুঁজি। সুতরাং একজন পার্ট টাইম জব সিকার, সে পড়ালেখা করছে, এট দি সেম টাইম সে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মতো পটেনশিয়ালিটি যদি থাকে, অফকোর্স উই উইল প্রেফার হিম। তবে আমাদের দেশে একটু সীমাবদ্ধতা হলো, বিভিন্ন সেক্টরে পার্ট টাইমারদের অ্যাকোমোডেট করার জন্য যে এনভায়রনমেন্ট সেটা এখনো অ্যাডিকুয়েটলি নাই। কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে এটা আছে, যেমন আমাদের যে ট্যুরিজমের সাথে। সাবির ভাই, আমি আপনাকে একটু থামাই, মানে আমি বলছি যে আসলে যারা পার্ট টাইম কাজ করে এসেছে এখন ফুল টাইমে যাবে, যেমন আমরা এখন স্টুডেন্টের জন্য যেটা করছি, উই আর ক্রিয়েটিং পার্ট টাইম ওয়ার্কিং পসিবিলিটিস, যে বিভিন্ন কোম্পানির সাথে আমরা কথা বলছি যে টু অ্যাকোমোডেট আওয়ার স্টুডেন্ট, এবং আমরা এনকারেজ করছি তাদেরকে পার্ট টাইম কাজ করবার জন্য while they are studying. এখন আফটার কমপ্লিটিং দি আন্ডারগ্র্যাড অর মাস্টার্স, যখন তারা ফুল টাইমে যাবে, তো তাদেরকে আপনারা কি প্রায়োরিটি দিবেন কিনা, যে দে হ্যাভ ওয়ার্কড পার্ট টাইম? Of course they will get preference, because তারা প্রায়োরিটি এই জন্য পাবে
একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট পাশ করে বেরিয়ে এসে চাকরির বাজারে এসছে এবং পাশাপাশি আরেকজন পার্ট টাইম 2 বছর কিংবা 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে এসছে, অবশ্যই আমরা সেই পার্ট টাইমারকে প্রেফার করব। তার কারণ হচ্ছে যে এই যে বেসিক লার্নিংটা সে নিয়ে এসছে সেটা তো ভ্যালু এড করবে, আমাকে খুব কুইক লার্ন করবে সে পার্ট টাইমার, কোনো সন্দেহ নেই ব্যাপারে। ধন্যবাদ। রাইট, কারণ আমরা যেটা চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্ম থেকে ফর আওয়ার স্টুডেন্ট, আমরা এখন কথা বলছি ফর ভেরিয়াস অর্গানাইজেশনস এবং অলরেডি আমরা অনেক সাড়া পেয়েছি অনেক কোম্পানি থেকে। আমরা এখন প্রসেস করছি আমরা আমাদের স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরির ব্যবস্থা, এবং তারা যেন ঘরে বসে বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন সেবা দিতে পারে। সো আমরা এখন এনকারেজ করছি। সো আপনার মুখ থেকে এটা শুনে আমরা আরো বেশি আশান্বিত হলাম, এবং আই এম শিওর আমাদের স্টুডেন্টরাও সেটা আসলে বুঝতে পারবে আসলে কোনো বিকল্প নাই। কারণ আসলে অভিজ্ঞতা আমাদেরকে এখন সঞ্চয় করতে হবে, সংগ্রহ করতে হবে, এবং অভিজ্ঞতা সংগ্রহ করবার জন্য আমাদেরকে এক্সট্রা মাইল যেতে হবে। এই বিষয়ে আপনি কি বলেন? আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা যারা রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন নিয়ে কাজ করি, তারা রিক্রুটমেন্ট সিলেকশনের সময় যেটা দেখি সেটা হচ্ছে যে একটা ক্যান্ডিডেটের ভিতরে অ্যাডিশনাল কি আছে। যেটা বলছিলাম যে টি শেপ পিপল খুঁজি আমরা। টি শেপ পিপল বলতে সে শুধুমাত্র নিজের ডিসিপ্লিনে কতটুকু জানে এবং সে সাথে বাউন্ডারি ক্রসিং স্কিলস আর কম্পিটেন্সিস তার কি আছে। সুতরাং এই যে এক্সপিরিয়েন্স গুলো, পার্ট টাইম এক্সপিরিয়েন্স গুলো, নো ডাউট দিজ আর অফ ভেরি ভ্যালু এডিং স্কিল আমি মনে করি, এবং আমরা এই ধরনের লোককে অবশ্যই প্রেফারেন্স দিব। আমি রিকনফার্ম করতে চাই আবার। ধন্যবাদ। আমরা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট কথা বললাম। মনে হয় এখানে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বের হয়ে আসছে, যেখানে আসলে দি ইম্পর্টেন্ট স্কিল সেটের কথা এসছে, ডিজিটালাইজেশনের কথা এসছে, ইআরপি কথা এসছে, মাইন্ডসেটের কথা এসছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের কথা এসছে, পার্ট টাইমের ইম্পর্টেন্সের কথা এসছে। আমার মনে হয় এই বিষয়গুলো সামগ্রিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে আমাদের স্টুডেন্টরা যেন নিজেদেরকে মেলে ধরতে পারে। সাব্বির ভাই, ওয়ান লাস্ট কোয়েশ্চেন, যে আসলে আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের দেশের মানুষের সামগ্রিকভাবে সবাই কিন্তু মেধা সম্পন্ন এবং সবারই কিন্তু আসলে পোটেনশিয়াল এন্ড পসিবিলিটি আছে, কিন্তু তারপরেও আমাদের দেশের তরুণরা বেকার থেকে যাচ্ছে। বেকারত্ব আমাদেরকে পেয়ে বসে, এবং আমার যেটা মনে হচ্ছে যে আগামী দিনে বেকারত্বের হার আরো বেড়ে যেতে পারে। এবং এট দ্য সেম টাইম আমাদের যে মানসিকতা যে আমরা শুধু চাকরি করব, আমরা ব্যবসা বান্ধব, আমরা ব্যবসার দিকে কেন যাচ্ছি না, এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা কেন আমরা তৈরি করতে পারছি না? কারণ চাকরির বাজার তো সীমিত, এবং এই বাজারটা সহসাই আরো এক্সপ্যান্ড হবে বলে আমি জানি না। সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আমি যে কথা আবারও আজকে শুরু করেছিলাম এবং আবার শেষ করার জন্য সে একই দিকে যাব, সেটা হচ্ছে যে ইআরপি স্কিলের কথা বলেছি, ডিজিটাল স্কিলের কথা বলেছি, এমআইএস স্কিলের কথা বলেছি। আসলে এই নলেজ গুলো থাকলে, এই স্কিল গুলো থাকলে যে কোনো একজন ইন্ডিভিজুয়াল সে কিন্তু কনফিডেন্ট ফিল করতে পারে যে আমি নিজেও কিছু শুরু করতে পারি। আমাদের দেশে আপনি যদি দেখেন আউটসোর্সিং এর কাজ যদি বলি, আমি চাকরি করি না, কিন্তু আমি এরকম একজন ইন্টারভিউ করতে করতে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে পেলাম গত 2 মাস আগের কথা আমার অফিসে বসেই। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এখন কিছু করছেন? তো সে খুব সংকোচের সাথে বললো আমি একটা আউটসোর্সিং এর কাজ করি। ইন্টারন্যাশনালি আউটসোর্সিং এর কাজ করে বাংলাদেশে বসে, এবং সে ইনকাম করে কত আমি জিজ্ঞেস করলাম, সে বললো যে আমি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করি এবং আমার 2 জন এমপ্লয়ি আছে আবার আমাকে অ্যাসিস্ট করে। আমি বললাম তাহলে আপনি চাকরি কেন খুঁজছেন? তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। আমি বললাম আপনি কেন চাকরি খুঁজছেন? বললো আমরা এই চাকরিতে তো বেতন হবে মাত্র 30 থেকে 40 হাজার টাকা, আপনি ইনকাম করছেন মোর দেন 1.5 লাখ টাকা এবং আপনি 2 জনকে এমপ্লয় করছেন, দেন ওয়াই ইউ আর লুকিং ফর এ জব? এন্ড হি রিপ্লাইড যে আমি যে কাজটা শিখেছি আমার ডিজিটাল স্কিল থেকে এবং আমার এই যে আইটি নলেজ থেকে, আমি এখন প্র্যাকটিক্যালি যদি একটা ফ্যাক্টরিতে কাজ করি, আমি যদি ফ্যাক্টরির ওয়ার্ক প্রসেস যদি আমি বুঝতে পারি, তাহলে এই বোঝাটাই আমার 2 থেকে 3 বছর আমি চাকরি করব। এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি আমার আউটসোর্সিং এর কাজটাকে আরো স্মুথলি আরো এক্সপ্যান্ড করতে পারবো। আমি মনে করি যে আমার কাছে টাকাটা বড় কথা না, আমি যেটা ইনকাম করছি আমি ওই কাজটা থেকে অফ হয়ে আমি দরকার হলে 3 বছরের জন্য ফ্যাক্টরিতে কাজ করতে চাই। তো এই ধরনের লোককে কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করবেন অবশ্যই। এই যে এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট তার ভেতরে, যে ফ্যাক্টরি কি করে কাজ করে, ওয়ার্ক প্রসেস বুঝে, হি উইল গো ব্যাক এন্ড হি উইল ওয়ার্ক ফর আউটসোর্সিং। ঠিক আছে, সো এটা আউটসোর্সিং একটা অপরচুনিটি। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলছি, আমি 2018-তে শেষের দিকে একবার ইউএসএ তে যাই এবং গিয়ে দেখি যে অনেক লোক বাংলাদেশের ছেলে পেলে ওখানে কাজ করছে। ভাই কি কাজ শিখেছেন? ইসলামিক হিস্ট্রিতে লেখাপড়া করা। এখানে কি করেন? এখানে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করি। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কাজ কিভাবে পেলেন?
বলে আমি এসেছিলাম এখানে আসার পরে এরকম ডিভিতে এসে এখানে কাজ করছিলাম, পরে আমার আরেক ভাইয়ের হাত ধরে কোন রকম ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের মাসখানেকের ট্রেনিং করলাম, আমি এখন ভালো সরকারি চাকরি করি। তো এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও আমি বলছি যে আপনি সবসময় যে চাকরি করবেন তা না, চাকরির সাথে অ্যাসোসিয়েটেড অনেক কাজ আছে যেটা এখন আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারেন, আউটসোর্সিং এর জন্য কাজ করতে পারেন, দেয়ার আর লটস অফ অপরচুনিটি। সাব্বির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইফতারের পরে, নামাজের পরে এসে আমাদেরকে 1 ঘন্টা 15 মিনিট সময় দিয়েছেন। আই এম শিওর আমাদের যারা স্টুডেন্ট যারা শুনছে এখন এবং যারা আগামীতে শুনবে সবাই এখান থেকে আসলে ক্যারিয়ার সাজাবার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে। কারণ তথাকথিত ক্যারিয়ার আসলে ভার্সেস এখন যে মডার্নাইজড ক্যারিয়ার, মডার্ন যে আসপেক্ট, সেখানে আপনি রাইটলি যেগুলো বলেছেন যে আসলে ডিজিটালাইজেশন, অটোমেশন, ইএপি এন্ড সো ফোর্থ সো অন, এন্ড যে মেন্টালিটি, যে মাইন্ডসেট, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট থাকা যে জরুরি বর্তমানে আমাদেরকে আসলে সাস্টেইন করতে হলে ইনটু দিস চেঞ্জড ইন্ডাস্ট্রি আউটলুক, ইকোনমিক আউটলুক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আপনি যদি লাস্ট থট কিছু বলতে চান ফর আওয়ার স্টুডেন্ট, এন্ড দেন দুটো মেটাফোরের কথা আমি বলবো, বলে সবাইকে একটু এনকারেজ করতে চাই। সেটা হচ্ছে যে ক্যারিয়ার যদি এখন দেখেন, ক্যারিয়ার ইজ নট এ হাইওয়ে যেখানে আমি স্ট্রেট গাড়ি ড্রাইভ করব, কোনো ধরনের টার্নিং নাই, কোনো ধরনের কোনো বাধা নাই, এরকম চিন্তা করলে ভুল হবে। ক্যারিয়ার একটা হাইওয়ে হতে পারে, কিন্তু হাইওয়েটার কোথায় গিয়ে আমার ইউ টার্ন হবে, কোথায় গিয়ে আমার রাইট টার্ন আর লেফট টার্ন হবে আমি তো জানি না, আমি গাড়ি ড্রাইভ করছি, বাট আই হ্যাভ টু বি রেডি। আমাকে গাড়ি ড্রাইভ করার সময় আমরা কি করি, রাস্তার ডানে বামে যে সাইন পোস্ট গুলো দেখি, সাইন পোস্ট গুলো দেখে আমরা বুঝি আমাকে স্পিড স্লো করতে হবে, অথবা রাইট টার্ন নিতে হবে, অথবা লেফট টার্ন নিতে হবে। সুতরাং এই জায়গাগুলো হচ্ছে, এই লাইন পোস্ট গুলো হচ্ছে আমাদের এডুকেশন, আমাদের ট্রেনিং স্কিল, আমাদের অন্যান্য যে কমপ্লিমেন্টারি স্কিল গুলো, সেই স্কিল গুলো আমাদের থাকতে হবে, এবং আমি বুঝবো ক্যারিয়ারের কোন জায়গায় গিয়ে আমাকে কোন স্কিলটা অ্যাকোয়ার করতে হবে। সো ক্যারিয়ারের হাইওয়েতে আপনাকে রেডি থাকতে হবে, আর নাহলে রেডি না থাকলে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হবে কিংবা ক্যারিয়ারের সিরিয়াস ডিস্ট্রাকশন হতে পারে। একটা দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলবো, যেটা যে লাইফ ক্যারিয়ার রেইনবো, যেটা আমি প্রায় বলি ক্যারিয়ার সেশন গুলোতে, যে এটা একজন সাইকোলজিস্ট প্রায় 1950-এর দশকে বলেছিল যে লাইফ এন্ড ক্যারিয়ার, ইউ অর্গানাইজ দ্য লাইফ ক্যারিয়ার অ্যাজ এ রেইনবো। রেইনবোর 7টা রং, কোন রংটা আগে আসে আমরা কিন্তু জানি না। এই যে 7টা রং, কেউ বলতে পারবে না যে 7 রংটা আগে আসে, সবগুলো রং একসাথে দেখি এবং ভালো লাগে। সুতরাং ক্যারিয়ারের আমি বলবো যে কোনো এক জায়গা থেকে শুরু করেন, you start with your pay, একটা জায়গা থেকে পে জেনারেট করা শুরু করেন, align with your purpose, once you see that it is meeting your purpose, try to align with your passion, এবং এইভাবে কোনো কাজই খারাপ না। একসময় দেখবেন আপনি 10 বছর 15 বছর পরে যে আমার ক্যারিয়ারটা রেইনবোর মতোই মনে হচ্ছে। এবং have a match with your life and career, দুটোকে নিয়ে আপনি যদি আগান ভালো করবেন। আমি মনে করি যে এই দুটো ইন্সপিরেশন নিয়ে আমাদের উচিত এগিয়ে যাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আমি এবার যদি কেউ কোনো কথা বলতে চাই, অফকোর্স আমি আপনাকে ধন্যবাদ দেব, আপনাকে সাধুবাদ দেব, কৃতজ্ঞতা জানাবো। আপনি পেছন থেকে আমাকে এনকারেজ করেছেন, এখনো করেন, সাপোর্ট দিচ্ছেন, আগামী দিনেও সাপোর্ট দিবেন। আমাদের শুধু চাওয়া, আমাদের স্টুডেন্ট কমিউনিটির জন্য আমরা ওদেরকে জাস্ট উই ওয়ান্ট টু গিভ দেম সাম সাপোর্ট এন্ড ফ্যাসিলিটিস সো দ্যাট ওরা যেন একটু সুযোগ পায় কাজ করার, শেখার এবং নিজেকে মেলে ধরার। আমরা অবশ্যই আপনার কাছে সেই এক্সপেকটেশন এবং সে আশা রাখি, এবং আপনি আমাদেরকে অবশ্যই হতাশ করবেন না, আমরা জানি। সো আমাদের স্টুডেন্ট কেউ যদি কিছু বলতে চাই সংক্ষেপে 1-2 রাইট, শাহরিয়ার অথবা যে কেউ, সো প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড সে our gratitude and thanks to সাব্বির ভাই, আমাদেরকে অনেক সময় দিয়েছেন। সো আমি অনুরোধ জানাচ্ছি শাহরিয়ার আমাদের স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে to come forward and say a few words to Shabbir bhai. Shahriar, can you hear me? First of all, it's an immense pleasure to represent CKS Networks Youth Affairs, and second of all, I know Shabbir sir from various organizations and previous my learning sessions as well. So I know he's a very knowledgeable person and very experienced person. And the most important fact is he is a great leader, for role model for our students as well, to guide them. So from that point on behalf of CKS Network Youth Community, I would like to give a loud of applause for Shabbir Ali sir. And we are looking for many opportunities from you actually, so that we can actually get more sessions from you. Thank you so much, sir. Thank you so much for joining and contributing for our community.
And So looking can I invite Ifat? আমি দেখছি Ifat Maruf from Khulna Institute of Technology. Kuwait থেকে শুনছে Ifat from outside representative হিসেবে, can you come forward and say a few words from Khulna? Yes, sir. Assalamu alaikum. I am Ifat Rahman Maruf and I am from Khulna University of Engineering and Technology. I have been here the whole time, so I really loved the session because I believe that there are really some insider news that most of the students don't know, like actually how to actually get reach the interview sessions, or what changes we should bring in our regular activities or in our learning engagements. I think these are the very crucial things that all of us have learned throughout the sessions, and if we can actually implement those in our life, and in our job sectors, I think we will be really able to actually improve our life in a very significant way. So thank you very much, sir, for the whole session, and we hope to we look forward to meeting you or getting more sessions from you very soon. Thank you very much, sir. ধন্যবাদ. So sorry for interrupting a little bit, Bhai. So as Kamrup has already mentioned, so 6,500 students is continuously doing online based training with us during this crisis moment, and they are going through 10 modules and more than 147 hours lessons. So the most important fact actually, sir, what you actually mentioned, we are actually very glad to listen that we are on the right track then, because they are learning communication, people management, digital literacy, emotional intelligence, teamwork, self-management, attitudes and behavior. So all comprehensive learning course. So thank you, sir. ধন্যবাদ. আমি একটা লাস্ট কমেন্ট নিব, as because diversity and inclusion, আমরা শুধু জেন্টসরা কথা বললে হবে না, I need to bring at least a female. So who is the courageous female participant today wants to express? আমি কারোর নাম বলতে চাই না, এখানে অনেকেই আছে. So whoever feel comfortable, come forward and say a few words. So this is your chance and opportunity to express, to impress. প্রথমে আমি দুঃখিত যে আমি এই মিটিংটা খুব দেরি করে জয়েন করতে পেরেছি, কারণ আমি আরেকটা মিটিং এ ছিলাম ভাইয়া। তবে আমি যতটুকু শুনলাম ওনার কাছ থেকে, যে জিনিসটা আমি জানলাম যে আমাদের যদি আমরা চাকরির কথা চিন্তা করি, তার মানে শুধু ঢাকা না, আমাদেরকে আরো ভার্সেটাইল হতে হবে। আর অবশ্যই আমি শাহরিয়ার ভাইয়ের সাথে অ্যাড করতে চাই যে হ্যাঁ, মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে সত্যি আমরা আসলে রাইট ট্র্যাকে আছি, কারণ সিকেএইচ নেটওয়ার্ক আমাদেরকে একটা গ্লোবাল সিটিজেন হিসেবে প্রেজেন্টেবল হওয়ার জন্য আমাদের উপর অনেক এফোর্ট দিচ্ছেন। যে এটা মানে এটা আমার এই লকডাউনে আমার জন্য পাওয়া সবচেয়ে ভালো ব্লেসিং। I'm so blessed to have the family, have সিকেএইচ নেটওয়ার্ক and a coach like you. এবং আমাদের গেস্ট, অনারেবল গেস্ট যিনি আছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। শাহরিয়ার কিছু বলতে চাও? জি, yes, I just want to add two more points. Actually, how we are actually preparing our students community as leaders. So beside this soft skill training, we are actually developing them as our resource person as well as a trainer. So our second TOT batch has already been launched. So more than 50 students we are actually preparing them for leading and to train up other students, and they are going through a comprehensive evaluation process as well. And we are developing more than 24 regional coordinators who are actually connected with us through entrepreneurial model. So this is 6 months learning process. মানে শাহরিয়ার যেটা বলছে যে আমরা আমাদের এখান থেকে আমরা ডেভেলপ করছি ট্রেনার হিসেবে। আমাদের ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, 1 মাসের প্রোগ্রাম ছিল, তার কম্প্রিহেন্সিভ লার্নিং অ্যাসেসমেন্ট। সো আমরা ওদেরকে ডেভেলপ করছি বিকজ তাদেরকে দিয়ে আমরা প্রোগ্রামগুলো করতে চাই, যে ক্যারিয়ার কোচ এন্ড ছোট ছোট সেশনস গুলো ইউনিভার্সিটিতে। আজকে থেকে আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে, সেটাই শাহরিয়ার বলছিল যে আসলে আমরা আমাদের শুধুমাত্র ওই সফট স্কিল লার্নিং ও না, আমরা আসলে we are developing them as a resource person as well. And আমরা যেটা দেখেছি যে ডিফিকাল্টিস ফেস করেছিলাম আসলে from the organization's point of view থেকে যদি আমরা আনতে যাই, সেক্ষেত্রে টাইম ম্যাচিং হয় না, অনেক কিছু ঝামেলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা now we are developing our student as a resource. তো এটা আমি রাইট। So overall সবকিছু বিষয়ে আপনার একটা ইভালুয়েশন for a minute. I know we are late already, but I am sure, I believe you will not mind it taking this time for this community. Not at all. I have also very interesting that I had great curiosity since long
কামরুল ভাই যখন থেকে প্ল্যানিং এ ছিলেন তখন থেকে আমি এর সাথে কাজ করেছি কামরুল ভাইয়ের সাথে, এবং ওনাকে ইন্সপায়ার করেছি। আমাদের আসলে এটাই দরকার যে প্ল্যাটফর্মে কামরুল ভাই এখন যারা আপনার সাথে যারা কাজ করছে, এই ধরনের রেডিনেস ক্যান্ডিডেট যখন ইন্ডাস্ট্রিতে যাবে, আমি শিওর রিক্রুটমেন্ট সিলেকশনে যারাই থাকুক না কেন, ট্যালেন্ট হান্টিং এ যারাই থাকুক না কেন, তারা এদেরকে মিস করবে না, এবং এরা সবসময় এগিয়ে থাকবে। দে উইল বি দি পায়োনিয়ার। এবং আপনি যে টিওটি করাচ্ছেন এবং এই যে যাদেরকে এখন ট্রেনিং করিয়ে আপনি ইনহাউস কোচ ডেভেলপ করছেন, এটাও খুব দরকার। কারণ দেখেন যে ইন্ডাস্ট্রিতে যখন কেউ জয়েন করে, যখনই একটা নতুন প্রজেক্ট হয়, যখনই সেখানে একজন নতুন কনসালটেন্ট বাইরে থেকে আসে, তারা কিন্তু চায় একজনকে যে আরো 10 জনকে সে ট্রেন করতে পারবে। এটা খুব দরকার এখন ফিল্ড লেভেলে, বিশেষ করে এই যে বেজার যে প্রজেক্ট, বাংলাদেশ ইকোনমিক জোন যে সমস্ত প্রজেক্ট গুলো করছে, প্রত্যেকটা জায়গাতে কনসালটেন্ট আসছে বাইরে থেকে, সেখানে দেখা যাচ্ছে যে তার থেকে বুঝে নিয়ে অন্যদেরকে ট্রেনিং করানোর লোকের সংখ্যা নাই। এটা কোনো ইনস্টিটিউশন করছে না। সুতরাং আই অ্যাপ্রিসিয়েট ইউর সিনসিয়ার ড্রাইভ, এবং যেটা ভেরি টাইমলি ড্রাইভ, আই অ্যাপ্রিসিয়েট, এটা কাজে লাগবে। ধন্যবাদ সাব্বির ভাই, এবং আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা এতক্ষণ আমাদের কথা শুনছিলেন। কোয়েশ্চেন্স, কমেন্টস এবং সাজেশনস, আইডিয়াজ, এনকারেজমেন্ট, ইন্সপিরেশন সমস্ত দিক থেকে আমাদের সাথে আছেন। আগামী দিনেও আমরা আশা করি আপনাদেরকে সাথে পাবো। সাব্বির ভাই, অবশ্যই আপনাকে আমি গুরুজন জানি, এবং I know that your word means a lot because you are one of the respected, truly admired person into this entire industry. So আপনাকে পাশে পেয়ে সত্যি আমরা গর্বিত, আনন্দিত, এবং আপনাকে আমরা সবাই ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমাদের সমস্ত কমিউনিটির পক্ষ থেকে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা এখন সেশন শেষ করব। শেষ করার সময় আমরা একটা ফটো নিই, as usual, as a memory of this session. So thumbs up for our guest tonight, because আমরা এখন তাকে ফুল দিতে পারছি না, কোনো কিছু দিতে পারছি না, ক্রেস্ট দিতে পারছি না, but our love and our well wishes, and also our thoughts for Shabbir Bhai as a symbol of love and well wish. Okay. Okay, a little bit. Let's just start with you. Yeah. আমরা সবাই Can you ক্যামেরাতে start আসি, now? সবাই সাব্বির ভাইকে at least thumbs up দিয়ে ওনাকে at least আমরা অভিবাদন জানাই, because আমরা ফুল দিতে পারছি না। Thank you very much. Thank you very much, all of you. Thank you very much. We'll meet again, inshallah, sometime. Inshallah. Everyone is kindly requested to switch on your video, please. Thumbs up, Baba. Thank you. Okay, Thank you so much. Shabbir Bhai, my love and respect, and all the best wishes to you for Same your to all time of and you. effort. Same to all For of time you. and Thank you very much. It was very lovely time and I enjoyed your company. Thank you. আমরা সবাইকে অনুরোধ করব, ফেসবুকে যারা শুনছি এবং যারা শুনবো, প্লিজ শেয়ার দিস ফর আওয়ার স্টুডেন্ট কমিউনিটি nationwide. We want to invite everybody into this platform to learn and prepare for the future, because future is you. You are Bangladesh. Without you, Bangladesh is not ready. So let's get ready together, and I'm sure we can do it. Thank you very much, everyone. Stay blessed, stay well, and see you tomorrow. Good night.